হ্যালো লিসেনার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গত পর্বে আপনাদের যেই গল্পটি আপলোড করা হয়েছিল, খুবই পরিচিত একটি গল্প, জিনের সাথে সহবাস। ওই গল্পটি আপলোড করার পরে আপনারা অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন যে ভয়েস কেন পরিবর্তন করা হয়েছে, বা গল্পটা কেন শেষ করা হলো, বা পরবর্তী গল্প কখন দেয়া হবে, বা 6 নাম্বার সিজনটা কবে আসবে। এই সকল প্রশ্নের উত্তর আপনাদেরকে খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে। এবং আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, আমি হলাম নিয়াজ আফ্রিদি। আপনারা আমার ভয়েসের গল্প এখন পর্যন্ত অনেক শুনেছেন, কিন্তু দীর্ঘ 7 থেকে 8 দিন যাবৎ আমি অসুস্থতার কারণে আপনাদেরকে আমার সেই আগের ভয়েসটা দিতে পারছি না। সো সবার কাছে দোয়া কামনা করছি, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের মনোরঞ্জন ঠিক রাখার জন্য, আপনাদেরকে হ্যাপি করার জন্য যেই ভয়েসটা দেওয়া প্রয়োজন আমি সেটা অবশ্যই দিব আপনাদের। এবং আপনারা যারা যারা কমেন্ট করেছেন, আপনাদের নাম, ঠিকানা এবং মূল্যবান যে কমেন্টগুলো করেছেন সেগুলো সবই ভয়েসের মাধ্যমে আপনাদেরকে শুনিয়ে দেওয়া হবে। কে কে কমেন্ট করেছেন সবার নামই বলা হবে। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আমাদের এই চ্যানেলটিতে শুধু যে রাহুর গল্প আপলোড করব এমন না। আপনাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে আমাদের একটি ভৌতিক চ্যানেল। এখানে আমরা ভৌতিক অনেক রকম গল্প আপলোড করব। সেখানে রাহুর গল্পটাও থাকবে এবং অন্যান্য গল্পগুলোও থাকবে। সুতরাং আপনারা যারা লিসেনার্স আছেন, আপনাদের যেই পছন্দের যে গল্পটা, সেটা সপ্তাহে 1টা অথবা 2টো আপলোড করা হবে। বাকি যেই গল্পগুলো আপলোড করা হবে সেগুলোও শুনবেন। আশা করি সেগুলোও ভালো লাগবে। সো আর অবহেলা না করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন, লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের গল্পগুলো অন্যান্য জায়গাতেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ সকলকে। সকাল হতেই অঝোর ধারায় বৃষ্টি। বৃষ্টি শিমুলের খুব প্রিয়। বৃষ্টিতে ভিজতে তার খুব ভালো লাগে, কিন্তু আজ তার ভীষণ গায়ে জ্বর উঠেছে। তাই জানালায় দাঁড়িয়েই সে বৃষ্টি উপভোগ করছে। টিনের চালে ঝমঝম সুরে বৃষ্টি পড়ার শব্দ, এ যেন এক অন্যরকম অনুভূতি। হঠাৎ করেই ছাতা মাথায় শান্ত এসে হাজির। কিরে শিমুল, কি করছিস এখানে? শিমুল বলল, কি আর করব, জানালায় দাঁড়িয়ে বাইরের বৃষ্টি দেখছি। শান্ত শিমুলের কানে কানে বলল, বৃষ্টিতে ভিজবি? আয় রে, না রে, আজকে শরীরটা ভালো নেই, গায়ে ভীষণ জ্বর। তাহলে তো বাইরে গিয়ে লাভ নেই, চল ঘরে বসেই কিছু খেলি। কি খেলা যায়? এই তোদের ঘরে না লুডো আছে? আছে তো। তাহলে চল বসে লুডো খেলা যাক। এরপরেই দুজনে মিলে বসে পড়ে লুডো খেলতে। শিমুল আর শান্ত দুজনেই স্থানীয় একটি স্কুলের 10ম শ্রেণীতে পড়ে। শিমুলের বয়স 15 আর শান্তর বয়স 17। শান্ত এর আগে 2বার ক্লাস 8-এ ফেল করেছে। নাম তার শান্ত হলেও সে মোটেও কিন্তু শান্ত নয়। তার চরিত্র তার নামের বিপরীত। সারা দিন তার উপর অশান্তি ভর করে থাকে। সকাল হোক কিংবা রাত, দুষ্টুমিতে সে সবসময়ই পাকা হাত। লুকিয়ে লুকিয়ে মানুষের ঘরের চালে ঢিল মারা, এলাকার বোকা ছেলেদের পেছনে লাগা, খামুকাই কারো সাথে ঝগড়া বেঁধে দেওয়া, রাতে ভূত সেজে মানুষকে ভয় দেখানো, এগুলো তার জন্য খুবই সাধারণ একটা ব্যাপার। এলাকায় তাকে নিয়ে সমস্যার শেষ নেই বললেই চলে। তার নামে নালিশ শুনতে শুনতে তার মা হাঁপিয়ে গিয়েছেন। একমাত্র ছেলে, বাবা বিদেশ থাকেন, তাই মায়ের আদরে এক প্রকার বাদর তৈরি হয়েছে সে। শিমুল আর শান্তের মধ্যে বয়সের তফাৎ থাকলেও দুজনেই খুব ভালো বন্ধু। পুকুরে গোসল করা, দূরে কোথাও বেড়াতে যাওয়া, মাঠে খেলতে যাওয়া, সব কিছুতেই দুজন একসাথেই থাকে। শান্তর গায়ের রং অতটাও ফর্সা না হলেও চেহারায় একটা মায়াবী ভাব রয়েছে। এছাড়াও তার আরও একটি গুণ রয়েছে, সে যে কাউকেই সহজে আপন করে নিতে পারে। কি যে জাদু আছে তার ওই 2 ঠোঁটে! তার মিষ্টি কথার ছলে পাষাণ হৃদয়ের মানুষের মধ্যেও প্রেম ফুটে ওঠে। শিমুল আর শান্ত লুডো খেলছে, আর বাইরে বৃষ্টি তো ঝরেই যাচ্ছে। বৃষ্টি কমার কোনো নামই নেই। হঠাৎ করে শান্তর মা শান্তকে ডাক দিলেন, শান্ত, শান্ত, এই শান্ত, কই গেলে রে বাবা? শান্ত বলল, আসছি মা। এটা বলে লুডো খেলা রেখে উঠে চলে গেল। শান্ত চলে যাওয়ার পর শিমুলেরও মনটা খারাপ হয়ে গেল। এরপর শিমুল ঘুমিয়ে পড়ল। ঘড়িতে তখন দুপুর 12টা বাজে। ঘন কালো মেঘের আড়াল থেকে উকি দিল দিনের সোনালি সূর্য। চারদিকে ঝলমলে রোদে মেঘে ঘোর পুরোই কেটে গেল। শান্ত আবারও এলো শিমুলের বাড়িতে। এসে দেখল সে ঘুমিয়ে গিয়েছে।
শিমুলকে ঘুমোতে দেখে শান্ত শিমুলকে না ডেকেই চলে এলো। এরপর সে ছুটে এলো খোলা মাঠের দিকে। চঞ্চল স্বভাবের শান্ত এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না তার। সকাল থেকে বৃষ্টি হওয়ায় মাঠেও কেউ তেমন একটা আসেনি। শান্ত আবারও বাড়ি ফিরে এলো। গোসল শেষ করে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেল। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। আবারও মাঠের উদ্দেশ্যে রওনা হলো সে। গ্রামের পশ্চিম কোণে বিশাল একটা মাঠ। সেই মাঠে বিকেলে জড়ো হয় এলাকার সব ছেলেপেলে। সবাই মিলে খেলাধুলা করে। সন্ধ্যা হলেই আবার বাড়ি ফিরে আসে। আজকেও শান্তসহ এলাকার সকল ছেলে মাঠে খেলাধুলা করছিল। যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল, চারদিক থেকে ভেসে এলো আল্লাহু আকবার সুরে আজানের ধ্বনি। পাখিরা যখন নীরে ফিরে আনন্দের গান গাইছিল, শান্তরাও তখন খেলাধুলো বাদ দিয়ে যার যার ঘরের উদ্দেশ্যে রওনা হলো। শান্ত সাকিবের সাথে সাকিবের বাড়িতে গেল, কারণ সে কিছু অঙ্ক বোঝেনি। সাকিব সেগুলো তাকে বুঝিয়ে দিবে। এদিকে জনশূন্য এক বিশাল মাঠের ওপর দিয়ে একে বেঁকে চলে গিয়েছে রাস্তা। রাস্তার দুধারে সবুজ ধানের ক্ষেত। সাকিব আর শান্ত সেই পথ ধরেই হেঁটে চলেছে। আধা ঘন্টা হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল সাকিবদের বাড়ি। সেখানে যাওয়ার পর তারা দুজনে মিলে নাস্তা করল। শান্ত মাকে ফোন করে জানিয়ে দিয়েছে যে সে সাকিবের বাড়িতে আছে, ফিরতে দেরি হবে। নাস্তা করার পর দুজনে মিলে পড়তে বসল। সাকিব শান্তকে ভালো করে অঙ্কটা বুঝিয়ে দিল। এরপর শান্ত যখন বাসায় ফিরতে যাবে, তখনই সাকিবের মা তাকে থামিয়ে বললেন, এসেছো যখন রাতে খেয়েই যাবে। সাকিবও তাকে অনেক জোরাজোরি করতে লাগলো। তাদের কথা মতো শান্ত সাকিবের বাড়িতে থেকেই গেল। রাতে খেয়ে দিয়ে যখন বাসায় ফিরবে, তখন ঘড়িতে রাত 10টা বাজে। গ্রাম্য এলাকা, এখানে রাত 8টা মানেই গভীর রাত। সেখানে রাত 10টা মানে তো নিশিরাতের সমান। সাকিব শান্তকে এগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু জবাবে শান্ত বলল, আমাকে এগিয়ে দিয়ে ফেরার পথে তুই তো কাপড় ভিজিয়ে দিবি। আরে বাদ দে, আমি একাই যেতে পারবো, আমার অভ্যাস আছে। এই বলে শান্ত সাকিবদের বাড়ি থেকে বেরিয়ে এলো। বিস্তীর্ণ মাঠের মধ্যে নির্জন রাস্তা দিয়ে একাই হেঁটে চলেছে শান্ত। রাতের নীরবতা ভেঙে চারদিক কটকট করছে শান্তর হেঁটে চলার শব্দ। মাঝে মধ্যে দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ করেই গাছের মগডালে কি যেন একটা নড়ে উঠল। শান্ত ভয় পেয়ে গেল। হাতে থাকা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে গাছের উপরের দিকে দেখতে লাগলো। না, কিছুই তো নেই। হয়তো বাদুর কোনো একটা ডালে এসে বসেছিল, এটাই মনে করলো শান্ত। শান্ত আবারও পথ চলতে শুরু করলো। নির্জন একা রাস্তা দিয়ে সে হেঁটেই চলেছে। হঠাৎ মনে হলো তার সামনের দিক থেকে সাদা কাপড় পরা কেউ আসছে তার দিকে। অনেক দূরে হওয়ায় কিছু বোঝা যাচ্ছে না। মোবাইলের ফ্ল্যাশ লাইটের হালকা আলো সেই সাদা জামার উপর পড়ে জামাটি আকাশের তারার মতো মিটমিট করতে লাগলো। শান্ত সামনে এগিয়ে চলেছে। সামনের দিকে আর সাদা কাপড় পরা লোকটিও তার দিকে এগিয়ে আসছে। কাছে আসার পর সে দেখতে পেল খুব সুন্দর চেহারার একটি মেয়ে। তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে সালাম দিল। সেও সালামের জবাব দিল। শান্ত মনে মনে ভাবতে লাগলো, এত রাতে এত সুন্দরী মেয়ে, তাও একাই কোথায় যাচ্ছে? ডেকে জিজ্ঞেস করব? মেয়েটির সাথে কথা বলার জন্য সে পেছন ফিরে তাকালো। কিন্তু এ কি, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে মেয়েটি উধাও। আশেপাশে কোনো বাড়িও নেই যে সেখানে মেয়েটি যাবে। তাহলে এত তাড়াতাড়ি মেয়েটা গেল কোথায়? শান্ত আর কিছু না ভেবে আবারও হাঁটতে লাগলো। কিছুক্ষণ পরেই একটা হাসির শব্দ, খুবই সুন্দর হাসির শব্দ। এত সুন্দর করে কে হাসে? শান্ত চারোদিকে তাকায়। না, কাউকেই দেখা যাচ্ছে না। হয়তো শুনতে ভুল করেছে। শান্ত পথ চলতে শুরু করলো। আবারও সেই হাসির শব্দ। শান্ত এবার দাঁড়িয়ে পড়ল। সেই সাথে হাসিটাও থেমে গেল। না, শান্ত আর সাহস রাখতে পারছে না। সে দৌড়াতে শুরু করলো। বাড়িতে যখন ফিরল তখন রাত 10:20 বাজে। শান্তর মা শান্তকে হাঁপাতে দেখে বললেন, কিরে, হাঁপাচ্ছিস কেন? শান্ত তার মাকে সব খুলে বলতে গিয়েও আবার থেমে গেল। খামোখাই মা চিন্তা করবে। তারপর বলল, না মা, তেমন কিছু না, বেশি রাত হয়ে যাচ্ছে দেখে দৌড়ে এসেছি একটু, তাই হাঁপিয়ে গিয়েছি এভাবে।
শান্তর মা শান্তকে ভাত বেড়ে দিতে চেয়েছিলেন। শান্ত বলল, আমি মা ওই সাকিবদের বাসা থেকে না খেয়ে এসেছি। মা বললেন, আমি তো তোর জন্য অপেক্ষা করছি, তুই এলে একসাথে খাবো বলে। ইচ্ছে না থাকা সত্ত্বেও মায়ের সাথে আবার খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙল শান্তর। পুরো ঘর জুড়ে মিষ্টি ফুলের গন্ধ। কেউ একজন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি হতে পারে? মা? কিন্তু দরজা তো বন্ধ, মা কিভাবে এই ঘরে প্রবেশ করবে? শান্ত তখন ভালো করে হাতের স্পর্শ বোঝার চেষ্টা করল। নরম তুলতুলে একটি হাত, যতটা মনে হচ্ছে কম বয়সী কোনো এক মেয়ের হাত হবে এটা। শান্ত উঠে বসল। এরপর বিছানার ডান পাশে থাকা সুইচ বোর্ডে লাইটের সুইচটা দিল। লাইট জ্বালানোর পর সে পুরাই অবাক হয়ে গেল। সেই সাথে অনেকটা ভয়ও পেল সে। ঘরে কেউই নেই। শান্তর বিছানা থেকে নেমে পুরো ঘর, বাথরুম, খাটের নিচ সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কাউকেই পেল না। শান্তর মনের ভিতর একটা ভয় কাজ করছে। আস্তে আস্তে সে আবার বিছানায় উঠে লাইট অফ করে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আবারও সেই হাতের ছোঁয়া। শান্ত ভালো করে বোঝার চেষ্টা করল, এটা কি আসলেই কারো হাত নাকি মনের ভুল? না, মনের ভুল নয়, ঠিকই কেউ তার মাথায় আদর করে হাত বুলিয়ে দিচ্ছে। তখনই শান্ত সেই হাত চেপে ধরে অন্য হাত দিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করল। এ কি, সে তার কোলবালিশের একটি অংশ হাতে নিয়ে বসে আছে। অদৃশ্য থেকে একটা হাসির শব্দ শুনতে পেল সে। হাসির শব্দটা কেমন যেন পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, এই তো সেই হাসি, যেই হাসিটা সাকিবদের বাড়ি থেকে ফেরার পথে শুনেছিলাম। শান্তর মনে সাহস এনে বলল, কে কে হাসে এভাবে? প্রশ্ন করার সাথে সাথে হাসির শব্দটাও আবারও বেড়ে গেল। শান্ত ভয়ে ভয়ে লাইটের সুইচটা অন করল। লাইট জ্বালানোর সাথে সাথেই হাসির শব্দটা থেমে গেল। শান্ত আবারও বলল, কেউ এখানে? কোনো আওয়াজ নেই। দীর্ঘক্ষণ শান্ত নীরবে বসে রইল। কিছুক্ষণ পর অদৃশ্য থেকে আওয়াজ এলো, আপনি ঘুমান, আমি চলে যাচ্ছি, কালকে আবার আসব। কথাগুলো শুনেই শান্ত কেঁপে উঠল। কে কে কথা বলে? না না, কোনো শব্দ নাই তো। হঠাৎ করে জানালার কাজ আপনা আপনি খুলে আবার বন্ধ হয়ে গেল। এটা দেখার সাথে সাথে শান্ত ভয় পেয়ে গেল। এতক্ষণ যে ফুলের সুবাস ছিল ঘরে, সেটাও এখন নেই, কোথাও যেন বিলীন হয়ে গিয়েছে। অতঃপর শান্ত লাইটটা না নিভিয়ে শুয়ে পড়ল। এত ভয় সে কোনো দিনও পায়নি। মনে যা আসে তাই পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ল। এইসবের ফাঁকে শান্ত গত রাতের ঘটনা সম্পর্কে একদম ভুলেই গেল। বিকেলে বাড়ি ফেরার পর খাওয়া দাওয়া শেষ করে আবারও সবাই গিয়ে মাঠে জড়ো হলো। খেলাধুলো করলো। সন্ধ্যা নামার সাথে সাথেই যে যার ঘরে ফিরে যেতে লাগলো। শিমুল আর শান্ত নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ফেরার পথে শান্তর নাকে আবারও সেই ঘ্রাণ লাগলো। শিমুল শান্তকে বলল, দেখেছিস কোথাও কোনো ফুল ফুটেছে, কি মিষ্টি ঘ্রাণ বের হয়েছে। শান্ত শিমুলের কথায় সায় দিয়ে একটু মুচকি হাসল। শান্ত জানে এই মিষ্টি সুবাসটা কোনো ফুল থেকে নয়, বরং কোনো এক অশরীরী আত্মা থেকে আসছে। দুজনে বাড়ি ফেরার পর শান্ত হাত মুখ ধুয়ে পড়তে বসল, কিন্তু পড়ায় কেন যেন আজ মনে বসছে না। কি হচ্ছে তার সাথে, কেনই বা হচ্ছে, এসব নিয়ে সে ভাবতে লাগলো। দেখতে দেখতে ঘড়ির কাঁটা গিয়ে 9টায় পৌঁছালো। গ্রামের পরিবেশ, রাত 9টা মানে এখানে অনেক রাত। শান্তর মা ভাত বেড়ে শান্তকে ডাক দিলেন। শান্ত বইপত্র গুছিয়ে খাবার রুমে গেল। রাতের খাওয়া দাওয়া শেষ করে শান্ত নিজের রুমে গেল। অন্যদিন মশারি না টাঙালেও আজ সে মশারি টানিয়ে তারপর বিছানায় শুয়ে পড়ল। ছোটবেলায় সে শুনেছে মশারির ভেতরে নাকি জিন ভূত প্রবেশ করতে পারে না। বিছানায় শুয়ে শুয়ে শান্ত দোয়া কালাম যা জানে সব পড়তে লাগলো। এইসব পড়তে পড়তে কখন যে তার ঘুম লেগে গেল সে টেরই পায়নি। মাঝরাতে হঠাৎ জানালার কাচের শব্দ শুনে তার ঘুম ভাঙল। কেউ জানালার কাচ খুলে ভেতরে প্রবেশ করেছে। পুরো ঘরটা মিষ্টি সুবাসে ভরে গেল। শান্ত চোখ মেলে তাকালো। আবারও তার মাথায় সেই আগের দিনের কোমল হাতের ছোঁয়া। শান্ত তাড়াতাড়ি করে উঠে লাইটটা অন করলো। ঘরে কেউই নেই। শান্ত ভয়ে ভয়ে কণ্ঠে বলল, কে এই ঘরে? অদৃশ্য থেকে আওয়াজ এলো, আমি হুরায়রা। হুরায়রা?
কোন হুরায়রা? আমি তো এই নামে কাউকে চিনি না। অদৃশ্য থেকে অদ্ভুত একটা হাসি। শান্ত ভয়ে ভয়ে বলল, আপনি হাসছেন কেন? আপনি কে? একটু পরিষ্কার করে বলেন তো। বললাম তো, আমি হুরায়রা, পরিলোকের মেয়ে হুরায়রা। কি বলেন? কি বললেন? পরি? পরি বলে কি বললেন? পরি? পরি বলে কিছু আছে নাকি? কেন, আপনি জানেন না? আল্লাহ মানুষ যেমন তৈরি করেছেন তেমনি জিনও তৈরি করেছেন। মেয়ে জিনদেরকে পরি বলা হয়। তো এখানে কি চান আপনি? কি চাই মানে? আমি তো আপনার জন্যই এসেছি। সেদিন রাতে যখন আপনাকে দেখেছিলাম তখন আপনাকে আমার ভালো লেগেছিল। সেদিন রাতে মানে? সেদিন রাতে ওই যেদিন রাতে আপনি ভয়ে দৌড়ে এসেছিলেন। হঠাৎ করেই শান্তর মা দরজার বাহির থেকে বললেন, শান্ত, এই শান্ত, কার সাথে কথা বলছিস তুই এত রাতে? ঘুমাসনি এখনো? শান্তর মায়ের কণ্ঠ শোনার সাথে সাথেই জানালার কাচের শব্দ হলো। হয়তো হুরায়রা চলে গিয়েছে। শান্ত বলল, না মা, সাকিব ফোন করেছিল, তার সাথেই কথা বলছিলাম আর কি। এত রাতে কিসের কথা রে? ঘুমা তাড়াতাড়ি। শান্ত লাইট বন্ধ করে আস্তে আস্তে শুয়ে পড়ল। বিছানায় শুয়ে শুয়ে সে ভাবতে লাগলো, কে এই হুরায়রা? কেনই বা সে আমার পিছনে লেগেছে? পরীরা যদি কোনো মানুষকে পছন্দই করে ফেলে তাহলে তাকে কি করে? কথাগুলো ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে শান্ত নিজের বিছানার পাশে তরতাজা টাটকা একটা গোলাপ ফুল দেখতে পেল। দেখে মনে হচ্ছে এই মাত্র বাগান থেকে তুলে আনা হয়েছে গোলাপটি। হালকা গোলাপি রঙের উপরে হলুদ রঙের ছাপ। কি যে মিষ্টি সুবাস! গোলাপ সে অনেক দেখেছে, কিন্তু এমন গোলাপ সে কখনো দেখেনি। বিছানার পাশে গোলাপটি রেখে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে স্কুলের জন্য তৈরি হলো সে। এরপর শিমুল আর শান্ত দুজনেই স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। চলার পথে শিমুল শান্তকে বলল, কিরে, তোর গা থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে যে? তোর বাবা বিদেশ থেকে পারফিউম পাঠিয়েছে নাকি রে? শান্ত প্রতিদিন সকালে গোসল করলেও আজ গোসল না করেই চলে এসেছে। তাই ভাবলো তার গা থেকে হয়তো ঘামের গন্ধ বেরোচ্ছে, আর সেটা নিয়ে মশকরা করে শিমুল এমন বলছে। তাই সে বলল, আরে না রে, আজ সকালে গোসল করেনি তো, তাই হয়তো এমন দুর্গন্ধ করছে। শিমুল বলল, আরে দুর্গন্ধ হতে যাবে কেন? এ তো অনেক সুন্দর একটা ঘ্রাণ। তুই কি সত্যিই কোনো পারফিউম ব্যবহার করিস নি? আরে সত্যিই বলছি, আমি কোনো পারফিউম ব্যবহারই করিনি। তাহলে তোর গা থেকে এমন সুন্দর ঘ্রাণ আসছে কেন? আরে ভাই বাদ দে না, জানি না এসব কথা, বাদ দে এখন। এবার স্কুলে চল, দেরি হয়ে যাচ্ছে। শিমুল মনে মনে ভাবল, শান্তকে হয়তো তার বাবা কোনো পারফিউম গিফট করেছে, সেই কথা হয়তো শান্ত তার কাছে লুকাচ্ছে। এই কথা ভেবে শিমুল মনে মনে শান্তর উপর কিছুটা রাগ করল। স্কুলে যাওয়ার পর পুরো ক্লাস শান্তর গায়ের সুগন্ধে ভরপুর হয়ে গেল। সবাই শান্তকে উদ্দেশ্য করে বলছে, কিরে, কোন ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করছিস তুই? তোর পারফিউমের ঘ্রাণে পুরো স্কুলটা মৌ মৌ করছে। ক্লাস শুরু হওয়ার পর শান্ত ব্যাগ থেকে বই বের করতে যাবে, ঠিক তখনই তার হাতে কি যেন একটা বিঁধল। শান্ত চট করে ব্যাগ থেকে হাত বের করে দেখল তার হাত থেকে রক্ত পড়ছে। সে ব্যাগের ভিতরে তাকালো, তখনই দেখতে পেল সকালের সেই গোলাপ ফুলটি তার ব্যাগে। এই ফুলের কাঁটাই তার হাতে বেঁধেছে। শান্ত কিছুটা অবাক হলো, সে তো এই ফুলটা ব্যাগে রাখেনি, তাহলে কে রাখলো? ফুলে থাকা কাঁটার আঘাতে শান্তর হাত থেকে অঝোর ধারায় রক্ত ঝরছে, সেই সাথে তীব্র ব্যথাও হচ্ছে। মনে হচ্ছে কাঁটা নয়, যেন কোনো বিষাক্ত সাপ কামড় দিয়েছে। অনেক কষ্টে শান্ত স্কুলে ক্লাস করলো। হাতের ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকায় টিফিনের সময় ছুটি নিয়ে বাড়ি চলে এলো। নিজের রুমে গিয়ে ব্যাগ রাখতে যাবে, ঠিক তখনই দেখলো তার বিছানার পাশে গোলাপ ফুলটি পড়ে আছে। শান্ত তাড়াতাড়ি করে ব্যাগের চেইন খুলে দেখল ব্যাগে গোলাপ নেই। শান্তর মাথায় কাজ করছে না, কি হচ্ছে তার সাথে সব? এদিকে মাথাটাও কেমন ঝিনঝিন করছে। তখন আস্তে আস্তে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এরপর শান্তর রুমে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে শান্তর মা দৌড়ে শান্তর রুমে গিয়ে দেখল শান্ত মাটিতে পড়ে আছে। গায়ে হাত দিয়ে দেখলেন তার শরীরে ভীষণ জ্বর উঠেছে। এমন অবস্থায় কি করবেন তার মাথায় কিছুই কাজ করছে না। এরপর তিনি রান্নাঘরে গিয়ে পানি এনে শান্তর চোখে মুখে ছিটিয়ে দিলেন।
পানি দেওয়ার পর শান্তর জ্ঞানটা ফিরে এলো। এরপর শান্তর মা আস্তে আস্তে তাকে ধরে বিছানায় তুলে শুইয়ে দিলেন। এদিকে শান্ত হাতের ব্যথায় কাতরাতে লাগলো। শান্তর মা নিজের রুমে গিয়ে মোবাইল হাতে নিয়ে গ্রাম্য বাজারের ডক্টরকে ফোন করলেন। ডক্টর এসে শান্তকে দেখে বললেন, চিন্তার কোনো কারণ নেই, বৃষ্টিতে হয়তো ভিজেছিল তাই ঠান্ডা লেগেছে। এরপর তিনি কিছু ঔষধ লিখে দিয়ে বললেন, কাউকে বাজারে পাঠিয়ে এগুলো যেন আনিয়ে নেন। ডক্টর চলে যাওয়ার পর শান্তর মা শিমুলের ছোট ভাই জাহিদকে ডেকে এনে তাকে টাকা দিয়ে ওষুধের স্লিপটা দিয়ে ঔষধ আনার জন্য পাঠিয়ে দিলেন। জাহিদ বাজারে গিয়ে ডক্টরের লিখে দেওয়া সেই ঔষধ নিয়ে এলে শান্তর মা শান্তকে কিছুটা ভাত খাইয়ে ওষুধটা খাইয়ে দেন। ঔষধ খাওয়ার পর শান্ত ঘুমিয়ে পড়ল। অন্যদিকে বিকেলে স্কুল ছুটির পর শিমুল বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শান্তদের বাড়িতে গেল। শান্ত তখনও ঘুমাচ্ছিল। শিমুল শান্তর মাকে গিয়ে জিজ্ঞেস করল, খালা, শান্ত কোথায়? শান্তর মা বললেন, সে তো ঘুমাচ্ছে। শান্ত তো এই সময় ঘুমানোর কথা নয়, স্কুল থেকেও আজ ছুটি নিয়ে এলো। বলল যে হাতে নাকি কিসের কাঁটা বিঁধেছে, তাই ব্যথা করছে। হ্যাঁ রে বাবা, স্কুল থেকে ফেরার পর থেকেই তার ভীষণ জ্বর উঠেছে। কি বললেন, জ্বর? শিমুলার কোনো কথা না বলে সোজা শান্তর রুমে চলে এলো। শান্তর রুমের মধ্যে একটা চেনা ঘ্রাণ আসছে। হ্যাঁ, এটা তো শান্তর যেই পারফিউমটা ব্যবহার করেছিল সেটার ঘ্রাণ। পরক্ষণেই শিমুলের মনে পড়ল, না, এটা তো পারফিউম না। সেদিন সন্ধ্যাবেলা মাঠ থেকে ফেরার পথে এই ঘ্রাণটাই পেয়েছিলাম। তারপর শিমুল গিয়ে শান্তর বেডের পাশে বসে শান্তর মাথায় হাত বুলাতে লাগলো। শিমুল শান্তর মাথায় হাত রাখার সাথে সাথেই তার ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ করেই সে বলতে লাগলো, হুরায়রা, তুমি আবার এসেছ? কি চাও তুমি? তোমার দেওয়া ফুলের কাঁটা আমার হাতে বেঁধে অনেক ব্যথা করছে। শিমুল শান্তর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কি রে শান্ত, কি আজে বাজে বকছিস রে? কে তোকে ফুল দিয়েছিল? আর কে এই হুরায়রা? কে? হ্যাঁ? শান্ত ঘুমের ঘুরে শিমুলের এইসব কথা কানে নিয়ে বলল, তুমি চলে যাও হুরায়রা। হঠাৎ করে শিমুল শান্তর বিছানার পাশে একটি গোলাপ পড়ে থাকতে দেখল। অদ্ভুত ধরনের একটি গোলাপ। এমন গোলাপ শিমুল আগে কখনো দেখেনি। শিমুল গোলাপটি হাতে নিতে যাবে, এমন সময় শান্ত শিমুলের হাত চেপে ধরে বলল, খবরদার, এটা হাতে নিস না। কথা বলতে বলতে শান্ত উঠেই বসল। শিমুল শান্তকে বলল, এটা হাতে নিলে কি হয়েছে? আমি হাতে নিব এটা। এই বলে যেই না শিমুল গোলাপের দিকে হাত বাড়াবে, তখনই শান্ত শিমুলের হাতে অনেক জোরে চেপে ধরে অদ্ভুত মেইলি কণ্ঠে বলল, বললাম না এটা হাতে নিবি না। এই বলে সে শিমুলকে এক হাত দিয়ে ধাক্কা দিল। ধাক্কা খেয়ে শিমুল বিছানা থেকে পড়ে গেল। শান্ত অসুস্থ থাকা অবস্থায়ও শিমুলকে এভাবে এক হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া অসম্ভব। শিমুল শান্তর দিকে ভালো করে তাকালো। তার চোখ দুটি লাল হয়ে আছে। চেহারার মধ্যে ভাসছে ভয়ানক কিছু। শিমুল শান্তকে এমন অবস্থায় দেখে ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল শান্ত মোটেই স্বাভাবিক নয়, তার উপর হয়তো কোনো দুষ্ট জিনের আচর পড়েছে। শিমুল শান্তকে বলল, আচ্ছা, আমি চলে যাচ্ছি, তুই ঘুমা। শিমুল শান্তর মাকে এইসব বলতে যাবে, তখনই মনে মনে ভাবল, না থাক, এখন বলে লাভ নেই। জিনটা আশেপাশে থাকলে শান্তর ক্ষতি করতে পারে। তাই সেই কিছু না বলে চুপচাপ বাড়িতে চলে এলো। মনে মনে ঠিক করলো যে আগামীকাল মসজিদের ইমাম সাহেবকে নিয়ে তারপর শান্তর বাড়িতে যাবে। শিমুল চলে যাওয়ার পর শান্ত আবারও শুয়ে পড়ল। শান্তর মা শান্তর ঘরে গিয়ে দেখল গায়ের জ্বর এখনো কমেনি। তিনি একটি রুমাল ভিজিয়ে শান্তর মাথায় রাখলেন। এরপর তিনি রান্নাঘরে গিয়ে রান্না বসালেন। তারপর মাগরিবের সময় শান্তর ঘুম ভাঙল। গায়ের জ্বরটাও কিছুটা কমেছে। শান্তর জ্বর কমেছে দেখে শান্তর মাও কিছুটা স্বস্তি পেলেন। রাতে খাবার দাবার শেষ করে শান্তকে ঔষধ খাইয়ে দিলেন শান্তর মা। উনি চেয়েছিলেন আজ ছেলের পাশেই শুইবেন, কিন্তু শান্ত কিছুতেই তাকে শুতেই দিল না। এরপর তিনি বললেন, আচ্ছা, আমি আমার রুমে যাচ্ছি, তবে তুই দরজাটা ভেতর থেকে বন্ধ করিস না কিন্তু। এই বলে শান্তর মা নিজের রুমে চলে গেলেন। হঠাৎ করে মাঝরাতে শান্তর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর শান্ত দেখতে পেল তার মাথার পাশে কেউ একজন বসে আছে। ডিম লাইটের হালকা আলোয় অবয়বটা কার বোঝা যাচ্ছে না, তাই সে লাফ দিয়ে উঠেই লাইটের সুইচটা দিল। লাইট জ্বালানোর পর সে যা দেখল
তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার বিছানায় মাথার পাশটাতে বসে আছে অসাধারণ সুন্দর একটি মেয়ে। এত সুন্দর মেয়েকে সে কোনো দিনও দেখেনি। মেয়েটিকে দেখার পর সে তার হাতের ব্যথার কথা একেবারেই ভুলে গেল। কিছুক্ষণ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়াবী হরিণী দুইটি চোখ, সরু নাক, হালকা গোলাপি চিকন দুইটি ঠোঁট, দুধে আলতা ফর্সা গাল, সাদা গাউন পরায় মেয়েটিকে অদ্ভুত সুন্দর লাগছে, যেন স্বর্গীয় কোনো পরী নেমে এসেছে তার ঘরে। শান্তকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি বলল, কি ভয় পেয়ে গেলে নাকি? কাঁপা কাঁপা কণ্ঠে শান্ত জিজ্ঞেস করল, কে আপনি, আর এত রাতে আমার ঘরে কি করছেন? মেয়েটি শান্তর প্রশ্ন শুনে হাসতে হাসতে বলল, এই মা, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলেন? আমি হুরায়রা, পরিলোকের মেয়ে হুরায়রা। আপনি কেন বারবার আমার কাছে আসছেন? হ্যাঁ, বললাম তো তোমাকে আমার খুব ভালো লাগে, তাই তোমাকে নিয়ে আমি পরিলোকে যেতে চাই, কিন্তু আমার তোমাকে একদম ভালো লাগে না। কথা বলতে বলতে হঠাৎ শান্ত হাতের ব্যথা অনুভব করলো। তখন সেই হুরায়রাকে বলল, তুমি কেন আমাকে এই বিষাক্ত গোলাপ দিয়েছ? এই গোলাপের কাঁটা হাতে বেঁধে আমার আজ এই করুণ অবস্থা হয়েছে। হুরায়রা এক রহস্যজনক হাসি দিয়ে বলল, কি বললে? বিষাক্ত গোলাপ? এই গোলাপ আমাদের পরিলোকের সবচেয়ে উৎকৃষ্ট গোলাপ। আমরা এই গোলাপের গন্ধ গায়ে মাখি, তাই আমাদের শরীর থেকে সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। উৎকৃষ্ট না ছাই, তোমার গোলাপ তোমার কাছেই রাখো। এই বলে শান্ত গোলাপটি হুরায়রার দিকে ছুঁড়ে মারল। শান্তর গোলাপ ছুঁড়ে ফেলায় হুরায়রা রাগ করে বলল, দেখো, তুমি কিন্তু আমার ভালোবাসাকে অপমান করছো। এটা কিন্তু আমি সহ্য করব না। ভালোবাসা না কচু, মানুষের সাথে পরীদের কোনো ভালোবাসার সম্পর্ক হতেই পারে না। কেন পারে না? অবশ্যই পারে। আমাদের পরিলোকে এমন অনেক মানুষ আছে যাদেরকে পরীরা তুলে নিয়ে গিয়েছে। আমিও তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন চেয়েছিলাম তোমাকে তুলে নিতে। আমি তখন ওই গাছেই বসেছিলাম, কিন্তু গাছের থেকে যখন উড়াল দিলাম তখন গাছের ডালের শব্দ পেয়ে তুমি যখন উপরের দিকে লাইট জেলে ধরলে, তখনই বুঝেছিলাম তুমি খুবই সাহসী। আর সাহসী লোকদের পরলোকে নিয়ে যাওয়া মানেই তাদের নির্ঘাত মৃত্যু। সেই কারণেই তোমাকে তুলে না নিয়ে ভাবলাম তোমাকে আস্তে আস্তে বুঝিয়ে নিয়ে যাব। অনেক হয়েছে, তুমি এখন যাও তো, আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো। আর তোমাকে তো আমি ভালোবাসিনি, তাহলে আমি কেন পরিলোকে যাব? হ্যাঁ, তুমি আমাকে ভালোবেসেছ, তুমি পরিলোক ছেড়ে এই মাতৃলোকে চলে আসো। আমি যদি পরিলোক ছেড়ে মাতৃলোকে আসি তবে পরীরা আমাকে যে কোনো উপায়ে খুঁজে বের করবে আর আমাকে এবং তোমাকে একসঙ্গে মেরে ফেলবে। ভালোবাসতে মরতে কি তুমি ভয় পাও? হুমায়রা বুঝতে পারলো এই পাকাপোক্ত ছেলের সাথে সে কথায় পেরে উঠবে না, তাই সে বলল, তুমি এখন ঘুমাও, কালকে তোমার জন্য নতুন এক উপহার নিয়ে আসব। তুমি না আসলেই আমি খুশি, আর এটাই আমার সবচেয়ে বড় উপহার। হুরায়রা রাগ করে শান্তর দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিল, কি ভেবে কিছুই না বলেই অদৃশ্য হয়ে গেল। হুরায়রা চলে যাওয়ার পর শান্ত আবারও শুয়ে পড়ল। গায়ের জ্বর কমলেও হাতের ব্যথা কিছুতেই কমছে না। তারপর লাইটের সুইচটা অফ করে শান্ত আবারও শুয়ে পড়ল। কিছুতেই ঘুম আসছে না। একেই তো হাতে ব্যথা, তার উপর এই পরীটা বড্ড জ্বালাতন করছে। যদি সে পরী না হয়ে মানুষ হতো তাহলে সে তাকে সদরে গ্রহণ করত, কিন্তু মানুষ হয়ে পরীর সাথে প্রেম অসম্ভব। তার ডাকে সাড়া দেওয়া মানে সারা জীবনের জন্য এই দুনিয়া ছেড়ে পরলোকে চলে যাওয়া। এটা মৃত্যুর চেয়েও বা কম কিসের? হ্যাঁ, বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো শান্ত। এইসব কথা ভাবতে ভাবতেই ঘুমে তার চোখ দুটো বন্ধ হয়ে এলো। কিছুক্ষণ পর শান্তর মা এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে দেখলেন তার জ্বরটা অনেকটা কমে গিয়েছে। ছেলের জ্বর কমতে শুরু করেছে, এটা দেখে তিনি অনেকটা চিন্তামুক্ত। এরপর তিনি আবারও নিজের রুমে গিয়ে শুয়ে পড়লেন। শান্তর মা বিছানায় শুয়ে থাকলেও কেন জানি তার ঘুম আসছে না। বিছানায় এপাশ ওপাশ করতে করতেই রাত পার হয়ে গেল। ভোর হতেই মসজিদের মিনার হতে ভেসে এলো আজানের সুমধুর ধ্বনি। বিছানা ছেড়ে উঠে গিয়ে অজু করে ফজরের নামাজ আদায় করলেন। এরপর আবার শান্তর রুমে গিয়ে দেখলেন শান্ত ঘুমাচ্ছে। আস্তে আস্তে ছেলের রুম থেকে বাইরে এসে উঠানে কিছুক্ষণ পায়চারি করলেন। পুরো বাড়ি জুড়ে সুন্দর একটা মিষ্টি সুবাস পাওয়া যাচ্ছে। শান্তর মা ভাবলেন হয়তো বাড়ির আশেপাশে কোথাও ফুল ফুটেছে। আস্তে আস্তে যখন সূর্য পূর্ব আকাশের দিকে উদিত হলো তখনই
সেই সাথে সাথে মিষ্টি সুবাসও মিলিয়ে যেতে লাগলো। তবে শান্তর মা বিষয়টাকে খুব একটি গুরুত্ব দিলেন না। অনেকক্ষণ বাহিরে হাঁটাহাঁটি করার পর শান্তর মা রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা তৈরি করার কাজে লেগে পড়লেন উনি। সকাল 8:30টার দিকে ঘুম ভাঙল শান্তর। শরীরে জ্বর নেই, তবে হাতে এখনো ব্যথা আছে। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাহিরে এলো। কিছুক্ষণ পর শান্তর মা তার জন্য নাস্তা নিয়ে তার রুমে গেলেন। নাস্তা দিয়ে আবারও ছেলের কপালে হাত দিয়ে দেখলেন জ্বর কমেছে কিনা। শান্তর গায়ে জ্বর আর নেই বললেই চলে। ছেলেকে নাস্তা দিয়ে তিনি বললেন, গতকাল শিমুল এসেছিল। সে বলল, তোর হাতে নাকি কিসের কাঁটা বিঁধেছে, দেখি তো কোন হাতে। শান্তর মায়ের দিকে তার বাঁ হাতটা বাড়িয়ে দেয়, বলল, এই হাতের আঙুলে। শান্তর মা ছেলের আঙুলের দিকে তাকাতেই আঁতকে উঠলেন। হাতের আঙুলের যেখানে কাঁটা বেঁধেছে সেখান থেকে হাতের রং নীল হয়ে আস্তে আস্তে উপরের দিকে আসছে। শান্তর মা তাড়াতাড়ি গিয়ে ডক্টরকে ফোন করলেন। ডক্টর এসে শান্তর আঙুল দেখে বললেন, হয়তো কাঁটা তার হাতের রগের মধ্যে বিঁধেছে। ভালো হবে আপনি তাকে ভালো কোনো হাসপাতালে নিয়ে যান। হাতে ইনফেকশন হলে তারা বুঝতে পারবে। শান্তর মা ডক্টরের কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন। ডক্টরকে বিদায় দেওয়ার পর তিনি শান্তর বাবাকে ফোন দিলেন। শান্তর বাবা সব শুনে বললেন, আচ্ছা তুমি চিন্তা করো না, আমি এখন কিছু টাকা পাঠাচ্ছি আর আজাদকেও বলে দিচ্ছি, তোমার যা টাকা লাগে তার কাছ থেকে নিও, ঠিক আছে? আজাদ হচ্ছে শান্তর বাবার চাচাতো ভাই। গ্রামের বাজারে তার বড় একটি দোকান আছে। আশেপাশে গ্রামের অনেক মানুষ তার দোকান থেকে খরচপাতি নেয়। বড় দোকান হওয়ায় কাস্টমার বেশিও থাকে। প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা আয় করে সে এই দোকান থেকে। এদিকে শান্ত কিন্তু তার বাবা মায়ের একমাত্র ছেলে। শান্ত জন্মের সময় তার মায়ের একটি সমস্যা হয়ে যায়, যার ফলে উনি বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা একদম চিরতরে হারিয়ে ফেলে। তবে এই একটি ছেলে নিয়েই ওনার সন্তুষ্ট। একমাত্র ছেলে, অল্প কিছু হলেই তাই বাবা মা চিন্তিত হয়ে পড়েন। শান্তর মা শান্তকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। এরই মধ্যে শিমুল মসজিদের ইমাম সাহেবকে নিয়ে হাজির হলো। শিমুলকে শান্তর মা আলাদা করে ডেকে নিয়ে বললেন, কিরে, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে এসেছিস কেন? শিমুল শান্তর মাকে গতকাল বিকেলে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল, কিন্তু শান্তর মা মোটেই এইসব বিশ্বাস করতেই চাইছেন না। শিমুল শান্তর মাকে বলল, আচ্ছা আন্টি, আমাকে একটু সময় দিন, আমি সব কিছু প্রমাণ করছি। এরপর শিমুল ইমাম সাহেবকে নিয়ে শান্তর রুমের দিকে গেল। ইমাম সাহেব আর শান্তর মাকে রুমের বাইরে রেখে শান্ত একাই গেল রুমের ভেতর। শান্ত তখন হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। শিমুল রুমে গিয়ে জিজ্ঞেস করল, কিরে শান্ত, কি খবর? শান্ত জবাব দিল, কি আর খবর, হাতে ব্যথায় অবস্থা খারাপ, এখন মায়ের সাথে হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম আর কি। শিমুল শান্তর সাথে কথা বলছে আর মনে মনে শান্তর রুমের সেই গোলাপটি খুঁজে বেড়াচ্ছিল। হঠাৎ করে সে রুমের কর্নারে পড়ার টেবিলের নিচে গোলাপ ফুলটি দেখতে পেল। শান্ত রাতে এটা হুরায়রার দিকে ছুঁড়ে মেরেছিল, তাই টেবিলের নিচে পড়ে আছে ফুলটি। শিমুল গোলাপের দিকে তাকিয়ে বলল, কিরে, এত সুন্দর গোলাপ টেবিলের নিচে ফেলে রেখেছিস কেন? এই বলে শিমুল যেই না হাতে গোলাপটা নিতে যাবে, তখনই শান্ত মেইলি কণ্ঠে চেঁচিয়ে ওঠে বলল, এই, তোকে না গতকাল বলেছি এই গোলাপে হাত দিবি না, তবে কেন বারবার হাত দিচ্ছিস তুই? এই বলে শান্ত এক লাফে বিছানার উপর দিয়ে গিয়ে কর্নারে শিমুলের পাশে দিয়ে দাঁড়ালো। ইমাম সাহেব আর শান্তর মা সব ঘটনা বাইরে থেকে দেখছিলেন। শান্ত শিমুলকে মারতে উদ্যত হলো। তখনই শিমুল বলল, প্লিজ বন্ধু, ভুল হয়ে গেছে, আর কখনো এটা আমি ছোঁব না, এই গোলাপ তোরই থাকবে। কিন্তু শান্ত কিছুতেই শান্ত হচ্ছিল না। অনেক কষ্টে শিমুল শান্তর হাত থেকে বেঁচে বাইরে বেরিয়ে এলো। এরপর ইমাম সাহেব আর শান্তর মাকে নিয়ে তারা অন্য কামরায় চলে গেল। ইমাম সাহেব বললেন, দেখো, শান্তর যে অবস্থা দেখলাম তাতে আমার দ্বারা কিছুই করা সম্ভব না। ভালো একজন জিন সাধকই পারবে শান্তকে এই ছায়া থেকে বাঁচাতে। শান্তর মা বললেন, কিন্তু জিন সাধক কোথায় পাবো? ইমাম সাহেব বললেন, আমার জানাশোনা একজন জিন সাধক আছেন, আমি তার নম্বর দিচ্ছি, আপনারা আজকের মধ্যেই তাকে নিয়ে আসার চেষ্টা করেন। এরপর ইমাম সাহেব সেই জিন সাধকের নাম্বারটা দিয়ে শান্তদের বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় নিলেন। ইমাম সাহেব চলে যাওয়ার পর শান্তর মা ইমাম সাহেবের দেওয়া সেই নাম্বারে ফোন দিয়ে কথা বললেন। সব কিছু শুনে উনি শান্তর মায়ের কাছ থেকে তাদের বাড়ির ঠিকানা নিয়ে
বিকেলবেলা আসার সিদ্ধান্ত নিলেন। শান্তর মা ফোনটা রেখে আবারও শান্তর ঘরের দিকে গেলেন। শান্ত তার মাকে দেখার পর বলল, মা, আমি রেডি হয়ে গেছি, হাসপাতালে যাবে না? মা বললেন, তোর বাবা টাকা পাঠাননি এখনো, টাকা পাঠালে বিকেলের দিকে যাব। এই বলে তিনি আবারও ছেলের হাতের আঙুলের দিকে তাকালেন। আঙুলের নীল রেখাটি আগে যে অবস্থায় ছিল তার চেয়ে 2 ইঞ্চি উপরের দিকে উঠে এসেছে। শান্তর মা কি করবেন কিছুই বুঝতে পারছেন না। আঙুলের নীল রেখাটি ক্রমশ উপরের দিকে উঠেই যাচ্ছে। এটা কেন হচ্ছে? হাসপাতালের ডক্টরের কাছে যাবেন নাকি জিন সাধক আসার আগ পর্যন্ত অপেক্ষা করবেন? অনেক ভেবেচিন্তে তিনি মনে মনে ঠিক করলেন আঙুলের জন্য ডক্টর দেখাই। হতেও তো পারে কাটা আঙুলের রগই বেঁধেছে, যার ফলে রগে কোনো ইনফেকশনের সৃষ্টি হচ্ছে। এরপর তিনি শান্তকে বললেন, তোর হাতের আঙুল তো দেখছি সময় সময় খারাপের দিকেই যাচ্ছে। আমার মনে হয় ঘরে যে কয়টা টাকা আছে সেগুলো নিয়ে হাসপাতালে যাই, পরে লাগলে না হয় তোর আজাদ চাচার কাছ থেকে ধার নিয়ে নেব। শান্ত মায়ের কথায় সম্মতি জানালো। এরপর তিনি ঘরে গিয়ে বোরকা পরে শান্তকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। সাথে শিমুলও ছিল। হাসপাতালে যাওয়ার পর ডক্টর ভালো করে শান্তর হাত দেখলেন। এরপর কিছু পরীক্ষাও লিখে দিলেন, বললেন এগুলো করানোর জন্য। শান্তর মা সেগুলো পরীক্ষা করার জন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে গেলেন। সেখানে শান্তর হাত পরীক্ষা করার পর তারা বললেন পরদিন সকালে এসে রিপোর্ট নিতে। সকাল থেকে এখন পর্যন্ত শান্তর হাতের নীল রেখা 2 ইঞ্চি উপরে উঠে গিয়েছে। এমত অবস্থায় পরীক্ষার রিপোর্ট গতকাল মানে অনেক দেরি হয়ে যাবে। তাই তিনি ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তাদের অনেক অনুরোধ করলেন যে রিপোর্টটি আজকে দেওয়ার জন্য, কিন্তু তারা সেটাতে অপারগতা প্রকাশ করল। এরপর তিনি আবারও সেই ডক্টরের কাছে গেলেন। ডক্টর বললেন, রিপোর্ট না দেখে তো কিছুই বলা যাবে না, আপনি বরং কালকেই আসেন। তখন শান্তর মা উভয়ন্তর না দেখে শিমুল আর শান্তকে নিয়ে বাসায় চলে এলেন। ঘড়িতে তখন বিকেল 3টা। শান্তর মা শিমুল আর শান্তকে ভাত দিয়ে নিজেও কিছু খেয়ে নিলেন। এর মধ্যে জিন সাধক শান্তর মায়ের ফোনে কল করলেন। শান্তর মা শান্তর পাশ থেকে দূরে সরে গিয়ে ফোনে কথা বললেন। জিন সাধক হুজুর তাদের বাজারে চলে এসেছেন, কিন্তু তাদের বাড়ি চিনতে পারছেন না। শান্তর মা ওনাকে বললেন, হুজুর আপনি অপেক্ষা করেন, আমি লোক পাঠাচ্ছি। শিমুল তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে জিন সাধক হুজুরের নাম্বার নিয়ে বাজারের দিকে রওনা হলো। এরপর হুজুরের সাথে দেখা করে ওনাকে বাড়িতে নিয়ে এলো। শান্তর মা জিন সাধক হুজুরকে চা নাস্তা খেতে দিলেন। চা নাস্তা শেষ করার পর শিমুল আর শান্তর মা ওনাকে সব কিছু খুলে বললেন। সব শোনার পর উনি বললেন, আমাকে একবার তার সাথে কথা বলতে হবে। শিমুল বলল, হুজুর শান্ত এমনিতেই নর্মাল থাকে, কিন্তু শুধুমাত্র ওই গোলাপ ফুল ছুঁতে গেলেই সে অস্বাভাবিক আচরণ করা শুরু করে দেয়। হুজুর বললেন, ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। তারপর তিনি শান্তর রুমে গিয়ে প্রবেশ করলেন। শান্ত ওনাকে দেখে দাঁড়িয়ে সালাম দিল। উনি সালামের জবাব দিয়ে বললেন, বসো। শান্ত আবারও নিজের বিছানায় বসল। তারপর উনি তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? শান্ত উত্তর দিল, আমার নাম জুবাইর আহমেদ শান্ত। তুমি কি করো? পড়ালেখা করি। ভালো। হুজুর শান্তর সাথে কথা বলতে বলতে রুমের চারদিকে চোখ বোলাচ্ছিলেন। হঠাৎ টেবিলের নিচে পড়ে থাকা গোলাপের দিকে তার নজর গেল। বড়ই আশ্চর্য ধরনের গোলাপ। এই ধরনের গোলাপ উনি কোনো দিনও দেখেননি। গোলাপটি দেখে উনি বললেন, এত সুন্দর গোলাপ এখানে এভাবে ফেলে রেখেছো কেন তুমি? ফুলদানিতে সাজিয়ে রাখলেই তো পারো। এই বলে উনি যেই না গোলাপে হাত দিতে যাবে তখনই শান্ত বলে উঠল, এই ওটাতে হাত দিস না। হুজুর শান্তর দিকে তাকিয়ে বললেন, কি বললে তুমি? কি বললাম শুনতে পাসনি? ওটাতে হাত দিস না, খবরদার। হুজুর বললেন, আমি ওটাতে হাত দিব, দেখি তুমি কি করতে পারো। এই বললে হুজুর যেই না গোলাপ ফুলটিতে স্পর্শ করতে যাবে অমনি শান্ত এক লাফে হুজুরের সামনে গিয়ে ওনার হাত চেপে ধরে বলল, তোকে না বলেছি এটাতে হাত দিবি না? এই বলে সে হুজুরের এক হাত ধরে ওনাকে ছুঁড়ে ফেলে দিল। শিমুল তাড়াতাড়ি এসে হুজুরকে ধরে তুলল। উনি বাঁ হাতে খুবই আঘাত পেয়েছেন, হয়তো মচকে গিয়েছে। শান্ত শিমুলকে দেখে বলল, ও তাহলে এই ব্যাটাকে তুই নিয়ে এসেছিস, তোকে তো আমি দেখে নেব।
হুজুর এক মুহূর্ত দেরি না করে শিমুলকে নিয়ে শান্তর রুমের বাইরে গিয়ে শান্তকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আটকে দিলেন। শান্তর মা হুজুরের কাছে এসে বললেন, কি হয়েছে হুজুর? কি দেখলেন আমার ছেলেকে? উনি বললেন, আপনার ছেলের উপর এক পরীর নজর পড়েছে। সে খুবই শক্তিশালী। তাকে বশে আনতে হলেই আমি আমার জিনদেরকে হাজির করব, তারপরে হবে। শান্তর মা বললেন, তো হাজির করেন না, আমার ছেলেকে যেভাবেই হোক ওই পরীর কবল থেকে মুক্ত করেন। হুজুর বললেন, এখন সম্ভব নয়, মাগরিবের পর জিনদের হাজির করতে হবে, তাই আমাদের মাগরিব পর্যন্ত অন্তত অপেক্ষা করতে হবে। ঠিক তখনই মসজিদের মাইক হতে আসরের আজানের সুর ভেসে আসলো। হুজুর তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসরের নামাজে গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, শান্তর দরজার পাশে কেউ যেন না যায়, দরজাটা যেন বন্ধই থাকে। আসরের নামাজ আদায় করে জিন সাধক হুজুর শান্তদের বাড়ি ফিরে এলেন। শান্তর মা হুজুরকে আলাদা একটি রুমে বিশ্রামের সুযোগ করে দিলেন। এদিকে শান্ত দরজা খুলে দেওয়ার জন্য খুবই চিৎকার করছে। শান্তর মায়ের মন চাইছে ছেলেকে দরজা খুলে দিতে, কিন্তু হুজুরের কড়া নির্দেশ, উনি না বলার আগ পর্যন্ত দরজা খোলা যাবে না। শিমুল শান্তদের বারান্দার এক পাশে বসে মোবাইল টিপছিল। সবাই অপেক্ষায় আছে কখন মাগরিবের আজান হবে। শান্তর মা হুজুরের জন্য সামান্য নুডলস আর হালকা কিছু নাস্তার ব্যবস্থা করলেন। এরপর শিমুলকে ডেকে সেগুলো হুজুরের রুমের পাশে পাঠিয়ে দিলেন। হুজুর তখন দু চোখ বন্ধ করে তাসবিহ পড়ছিলেন আর কি যেন ভাবছিলেন একটা। শিমুল ডাক দিতেই উনি কিছুটা কেঁপে উঠলেন। শিমুল হুজুরের দিকে নাস্তা এগিয়ে দিয়ে বলল, হুজুর, খালা পাঠিয়েছেন এগুলো। হুজুর একটু আবেগ মাখা কণ্ঠে বললেন, আহা, এত কষ্ট করে এগুলো তৈরি করার কি দরকার ছিল? এরপর তিনি হাত বাড়িয়ে নাস্তাগুলো নিয়ে খেতে লাগলেন। শিমুল হুজুরের রুমের বাইরে চলে গেল। অন্যদিন বিকেলের সময়টা তাড়াতাড়ি চলে গেলেও আজকে যেন শিমুলের কাছে এই ঘন্টাকে অনেক লম্বা মনে হচ্ছে। অবশেষে সবার অপেক্ষার প্রহরের অবসান ঘটিয়ে মসজিদের মিনার হতে ভেসে এলো আল্লাহু আকবরের ধ্বনি। জিন সাধক হুজুর আস্তে আস্তে রওনা হলেন মসজিদের দিকে। মাগরিবের নামাজ আদায় করার পর তিনি আবারও শান্তদের বাড়িতে ফিরে এলেন। এরপর তিনি শান্তদের ঘরে বসে সমস্ত বাতি নিভিয়ে দিতে বললেন। শান্তর মা হুজুরের কথা মতো ঘরের সমস্ত বাতি নিভিয়ে দিলেন। শান্তর মা আর শিমুল রুমের একটি কর্নারে চেয়ারে বসে রইলেন। সমস্ত ঘর অন্ধকার, কেউ কাউকে দেখতে পারছে না। নীরব নিস্তব্ধ চারদিক, শুধুমাত্র হুজুরের কণ্ঠে গুনগুনিয়ে কিছু পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। হঠাৎ করেই দরজার মধ্যেই একটা শব্দ হলো, আইদারুস, তুমি এসেছো? কেউ একজন জবাব দিল, হ্যাঁ জনাব, আমি এসেছি। তারপর হুজুর তাকে শান্তর সাথে হওয়া সব ঘটনা খুলে বললেন। পাশাপাশি শান্তর মা শান্তর হাতে কাটা বিধে করুণ অবস্থার কথাও জানালেন তাকে। জিনটি সব শুনে বলল, হুজুর, আমি আপনার দেহের সাথে মিশে যাচ্ছি। তারপর আপনি শান্তর ঘরে যাবেন, গিয়ে তার সাথে কথা বলবেন। আমি আপনার মধ্য থেকেই সব কিছু পরোক্ষ করব। এরপর জিন আইদারুস হুজুরের দেহের সাথে মিশে গেল। তারপর হুজুর বললেন, ঘরের বাতিগুলো জ্বালাও। হুজুরের কথা মতো শান্তর মা ঘরের বাতি জ্বালালেন। বাতি জ্বালানোর পর হুজুর আস্তে আস্তে হেঁটে চললেন শান্তর ঘরের দিকে। শান্তর ঘরের সামনে গিয়ে শান্তর ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। দরজা বন্ধ করে দেওয়ায় শান্ত অনেকক্ষণ ডাকাডাকি করে শেষে ঘুমিয়ে পড়েছিল। হুজুর গিয়ে তার বিছানায় বসে তার মাথায় হাত বুলালেন। শান্ত ঘুমের মধ্যেই বলল, কে, হুরায়রা এসেছ নাকি? হুজুর আস্তে আস্তে ডাকলেন, শান্ত, এই শান্ত, ওঠো বাবা। শান্ত চোখ খুলে তাকালো। হুজুরকে দেখেই সে উঠে বসে হুজুরকে সালাম দিল। হুজুর সালামের জবাব দিয়ে তার অবস্থা জানতে চাইলেন। শান্ত ভালোভাবেই হুজুরকে সব কথার উত্তর দিল। হুজুর বুঝতে পারলেন শান্ত এমনিতে নর্মাল থাকে, তবে গোলাপটি স্পর্শ করতে গেলেই তার উপর পরি এসে ভর করে। তাই তিনি শিমুলকে ইশারা দিলেন গোলাপটি স্পর্শ করার জন্য। শিমুল হুজুরের কথায় যেই না গোলাপে স্পর্শ করতে যাবে, তখনই শান্ত বলে উঠল, এই, তোকে না কতবার বলেছি এই গোলাপ স্পর্শ করবি না। শিমুল ভয় পেয়ে গোলাপ আর হাতেই নিল না। এদিকে হুজুর শান্তর হাতের কনিষ্ঠ আঙুল চেপে ধরে কিছুক্ষণ পড়তে লাগলেন। তখন শান্ত জোরে জোরে চিৎকার করতে লাগলো। হুজুর শান্তকে আবারও জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? শান্ত উত্তর দিল, আমার নাম হুরায়রা। আর এইভাবে হুজুরের সাথে হুরায়রার কথোপকথন হতে লাগলো। তুমি কোথা থেকে এসেছ? আমি পরিলোক থেকে এসেছি। কেন এসেছো এখানে?
এই ছেলেটাকে আমার ভালো লাগে। তাই। তুমি যাবে কিভাবে? আমি এই ছেলেটাকে সঙ্গে নিয়েই যাব। তুমি কি ভালোই ভালোই যাবে, নাকি আমাকেই কিছু করতে হবে? শান্ত হেসে বলতে লাগলো, আমাকে তাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা তোমার নেই, পারলে চেষ্টা করে দেখতে পারো। হুজুর হেসেই বললেন, আমার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, তাই তুমি এমন কথা বলছো। আমি তোমাকে বিদায় করেই এই বাড়ি থেকে বিদায় নিব, তার আগে নয়। এই বলে হুজুর শান্তর কনিষ্ঠ আঙুলটা ছেড়ে দিলেন। সাথে সাথেই বিছানায় অচেতন হয়ে পড়ে গেল। শান্তর মা শান্তকে ধরতে যাবেন, তখন এমন সময় হুজুর থামিয়ে বললেন, এই মুহূর্তে তাকে স্পর্শ করবেন না, তাকে এই মুহূর্তে কিছু সময় একা রেখে দিন। হুজুরের কথায় সবাই শান্তকে রুমে একা রেখে চলে আসে। হুজুর আবারও আগের মতোই রুমে এসে সব বাতি বন্ধ করে জিন আইদারুসের সাথে কথা বলতে শুরু করলো। হুজুর আবারও আগের মতোই রুমে এসে সব বাতি বন্ধ করে জিন আইদারুসের সাথে কথা বলতে শুরু করলেন। জিন আইদারুস হুজুরকে জানালো, শান্তর উপর যে ভর করেছে সে হচ্ছে পরিলোকের মেয়ে হুরায়রা। পরীরা সাধারণত যাকে পছন্দ করে তাকে উঠিয়ে নিয়ে যায় এবং পরিলোকে তাদের গোলাম করে রাখে। তাদের অবস্থা এমন হয় যে তারা বাঁচা আর মরার মাঝখানে ঝুলতে থাকে। এ এক সীমাহীন কষ্ট। আইদারুসের কথায় হুজুর তাকে প্রশ্ন করলেন, যদি তাই হয়ে থাকে তাহলে হুরায়রা কেন শান্তকে এখন পর্যন্ত তুলে নিয়ে যায়নি? কারণ শান্ত হচ্ছে খুবই সাহসী একটি ছেলে, আর অতি সাহসী কাউকে পরিলোককে সহ্য করা হয় না, তারা তাদের মেরে ফেলে। আর তাই হুরায়রা চাচ্ছে শান্তকে অন্যভাবে পরিলোকে নিয়ে যেতে। অন্যভাবে বলতে কিভাবে? হুরায়রা যে আপনাকে বলল তাকে তাড়ানোর ক্ষমতা আপনার নেই, সে এমনি এমনি এই কথা বলেনি। সেইখানে বিরাট এক কৌশল করেছে। আপনি যতই তাবিজ দেন আর যত যাই করেন না কেন, তার কিছুই করতে পারবেন না। সে কি এমন কৌশল করেছে এখানে? শান্তর রুমে যেই গোলাপ দেখছেন ওইটা হচ্ছে তার কৌশলের মূল। এটা সাধারণ কোনো গোলাপ নয়, এটা পরিলোকের অতি মূল্যবান গোলাপ। পরীরা এই গোলাপের ঘ্রাণ খুবই পছন্দ করে। সেই সাথে এই গোলাপের আরেকটি ক্ষমতাও আছে। এই গোলাপে আছে এক ধরনের বিষ, যা যে কোনো মানুষকে ধীরে ধীরে জিনে পরিণত করতে পারে। শান্তর মা জিনের কথা শুনে বললেন, আমার ছেলের হাতে তো এই ফুলের কাঁটা বিঁধেছে। জিন আইদারুস বলল, হ্যাঁ, এই ফুলের কাঁটা তার হাতে বিঁধেছে, আর এই কাঁটার বিষ আগামী 1 সপ্তাহে তার পুরো শরীরে ছড়িয়ে পড়বে এবং সেই সাথে সে জিনে পরিণত হবে। আইদারুসের কথা শুনে শান্তর মা কাঁদতে শুরু করলেন। তিনি হুজুরকে বললেন, হুজুর, যত টাকা লাগে আমার ছেলেটিকে এই বিপদের হাত থেকে বাঁচান প্লিজ। হুজুর বললেন, দেখেন, আমি তো আর বাঁচানোর মালিক নই, বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। আমি তো উসিলা মাত্র। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব। এরপর তিনি আইদারুসকে বললেন, যদি ওই গোলাপ নষ্ট করে ফেলা হয় তবে কি শান্তকে বাঁচানো যাবে? ওই গোলাপ নষ্ট করা মানে সমস্যার সমাধান নয়। গোলাপ থেকে শান্তর শরীরে যে বিষ গিয়েছে সেই বিষ বের করতে হবে, এবং এই বিষ বের করার জন্য একমাত্র পরিলোকের পরীরাই আমাদের সহযোগিতা করতে পারবে। পরীরা কি আমাদের সাহায্য করবে তাহলে? জিন বলল, আমার পরিচিত একজন পরী আছে, সে আমার খুব ভালো বন্ধুও, তাকে বলে দেখতে পারি। আজ রাতে আমি তার সাথে কথা বলবো। যদি সে রাজি হয় তাহলে তাকে কালকে নিয়ে আসবো এখানে। আমি আজ বিদায় নিলাম। তবে হ্যাঁ, শান্তকে আজ রাত 12টার পর থেকে ফজর পর্যন্ত কড়া পাহারায় রাখবেন। যেহেতু পরী হুজুরকে দেখেছে, তাই সে শান্তকে এখান থেকে সরানোর চেষ্টা করতে পারে। এই বলে জিন আইদারুস বিদায় নিল এখান থেকে। জিন বিদায় নেয়ার পর শিমুল আবারও ঘরের বাতি জ্বালালো। শান্তর মাকে খুবই বিষণ্ণ দেখাচ্ছে। এরই মধ্যে আবার এশার আজান হলো। হুজুর কয়েকটি তাবিজ লিখে বললেন, এগুলো শান্তর ঘরের সব দরজায় জানালায় লাগিয়ে দিবেন। এতে করে পরী শান্তকে নিয়ে কোথাও যেতে পারবে না। এরই মধ্যে মসজিদের মিনার হতে এশার আজানের সুর ভেসে আসলো। হুজুর শান্তর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বললেন, আজকে তাহলে আমি আসি, আগামীকাল মাগরিবের পর আবারও আসব। শান্তর মা শিমুলের হাতে 1000 টাকা দিয়ে বললেন, হুজুরকে এগিয়ে দিয়ে আয়, আর এই টাকাগুলো হুজুরকে দিয়ে দিস। শিমুল শান্তর এমন পরিস্থিতি দেখার পর ভয়ে একদম শেষ। তার উপর আবার হুজুরকে এগিয়ে দিতে হবে। সে কোনো রকমে তার বাড়ি পর্যন্ত হুজুরের সাথে এসে
হুজুরকে বড় রাস্তার পথ দেখিয়ে দিয়ে হুজুরের হাতের মুঠোয় 1000 টাকার নোটটা গুজে দিয়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল। গ্রামের অন্ধকার এবং আঁকা বাঁকা রাস্তার কিনার ঘেঁষে মোবাইলের লাইটের আলোয় হাঁটতে শুরু করলেন জিন সাধক হুজুর। গন্তব্য বড় রাস্তা, গ্রামের পরিবেশ, তাই এশার সময় হওয়ায় সাথে সাথেই চারদিকেই একদম নীরব হয়ে গিয়েছে। নির্জন রাস্তা দিয়ে হেঁটে চলছেন জিন সাধক হুজুর। হঠাৎ করেই তার পাশ দিয়ে কিছু একটা যেন খুবই দ্রুত চলে গেল। জিন সাধক হুজুর বুঝতে পারলেন হয়তো ওই পরীটাই তার কোনো ক্ষতি করার চেষ্টা করছে, তাই তিনি আইদারুসকে ডাকতে যাবেন। তখনই আইদারুস বলল, হুজুর, আমাকে ডাকতে হবে না, আমি জানি ওই পরী যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে, তাই আমি আপনার সাথেই আছি। আইদারুসের কথায় হুজুর নিশ্চিত হলেন। এরপর তিনি আবারও পথ চলতে শুরু করলেন। কিছু দূর পথ হেঁটেই হুজুর পৌঁছে গেলেন বড় রাস্তা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেলেন। সেই গাড়িতে চড়েই তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। এইদিকে শান্তর মা শান্তর বাবার সাথে ফোনে কথা বলছিলেন। শান্তর সাথে ঘটে যাওয়া সব ঘটনা শান্তর বাবাকে তিনি খুলে বললেন। শান্তর বাবা এইসব ভূত প্রেত জিন পরি এগুলোতে আবার একটু কম বিশ্বাস, তাই তিনি শান্তর মাকে বললেন, এইসব রেখে ছেলেকে ভালো ডক্টর দেখাও। কোথাকার কোন ভণ্ড হুজুরের দেখা পেয়েছো? কি করতে কি করে ফেলবে আল্লাহ ভালো জানে। শান্তর বাবার কথার বিপরীতে শান্তর মা শুধু হ্যাঁ বাচক জবাব দিয়ে ফোনটা রেখে দিলেন। কী বা বলবেন, তিনি নিজেও যে এগুলোতে বিশ্বাস করেন তা কিন্তু নয়, তবে চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে তো আর অবিশ্বাস করতে পারেন না। কথাগুলো ভাবতে ভাবতে তিনি ছেলের রুমের দিকে গেলেন। দরজা খুলতে গিয়েও খুললেন না, কারণ হুজুর নিষেধ করে গিয়েছেন দরজা খুলতে। নীরব নিস্তব্ধ রাত। ছেলের রুমের দরজার বাইরে চেয়ারে বসে রইলেন তিনি। এভাবেই বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লেন টেরই পাননি। অন্যদিকে বাড়িতে গিয়ে জিন সাধক হুজুর জিন আইদারুসকে বললেন, তুমি তোমার পরিচিত পরের সাথে কথা বলো, সম্ভব হলে তাকে এখানে নিয়ে আসো, আমি তার সাথে কথা বলবো। জিন আইদারুস বলল, জনাব, পরিটির সাথে আমি কথা বলবো, তবে সে এখানে আসবে কিনা সেটা বলতে পারছি না, কারণ সে মানুষের সামনে যায় না। আমি সর্বোচ্চ চেষ্টা করব। এই বলে আইদারুস সেখান থেকে বিদায় নিল। আইদারুসের পরিচিত পরি হচ্ছে রোকায়া, আর আইদারুস রোকায়ার কাছে গিয়ে শান্তর সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। রোকায়া সব শুনে বলল, এই জন্যই আজকাল হুরায়রাকে পরিলোকে কম দেখা যায়। আইদারুস রোকায়াকে জিন সাধক হুজুরের সাথে দেখা করতে বললে সে বলে, আজ নয়, কাল যখন তোমরা শান্তকে দেখতে যাবে তখন আমিও তোমাদের সাথে যাব। যদিও আমি কারোর সামনে যাই না, তবে একটা নিষ্পাপ প্রাণ বাঁচাতে আমাকে যেতেই হবে। আইদারুস রোকাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে এসে হুজুরকে রোকাইয়ার বলা কথাগুলো বলে দিল। হুজুর সব শুনে কিছুটা স্বস্তি ফিরে পান। সকালে ফজরের আজানের সুরে ঘুম ভেঙে যায় শান্তর মায়ের। তাড়াতাড়ি করে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে অজু করে নিলেন। এরপর ফজরের নামাজ আদায় করে আস্তে আস্তে ছেলের ঘরের দিকে গেলেন। চুপি চুপি গেলেন তিনি। তারপর দরজা খুললেন। দরজা খুলে ভেতরে তাকাতেই চমকে গেলেন শান্তর মা। পুরো ঘরের আসবাবপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। বিছানার মাঝখানে এলোমেলো চুলে বসে আছে শান্ত। হঠাৎ করে মায়ের দিকে নজর পড়তেই বিছানা থেকে এক লাফে তার দিকে আসতে লাগলো সে। তৎক্ষণাৎ শান্তর মা দরজা বাহির থেকে এসে বন্ধ করে দিয়ে দিলেন। ছেলের এমন অবস্থা দেখে ওনার চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। চোখ মুছতে মুছতে নিজের রুমের দিকে গেলেন। কোনো কিছু রান্না করতেও তার ভালো লাগছে না। যেহেতু অজু আছে, তাই জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করতে লাগলেন। হে আল্লাহ, তুমি আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নিয়েছ, আমি নীরবে মেনে নিয়েছি, এই ভেবে যে আল্লাহ তো আমাকে নিঃসন্তান রাখেনি, অন্ততপক্ষে একটি সন্তান দিয়েছিলে তুমি। হে আল্লাহ, তোমার দেওয়া এই নিয়ামত আমার কাছ থেকে কেড়ে নিও না তুমি। মোনাজাত করে কাঁদতে লাগলেন শান্তর মা। এভাবেই কেটে গেল অনেকক্ষণ। হঠাৎ করে শুনলেন যে বাইরে থেকে শিমুলের মা ডাকছেন, নেহার ভাবি, ঘুমিয়ে আছেন নাকি উঠে পড়েছেন? শান্তর মা জায়নামাজ গুছিয়ে রেখে বের হয়ে এলেন। শিমুলের মাকে দেখে বললেন, ভাবি, আপনি এত সকাল সকাল? হ্যাঁ, সকাল সকালে চলে আসলাম। সারাদিন তো স্কুলে থাকেই, শান্তকে দেখতে আসার সময়ই পাই না, তাই সকাল সকালে চলে আসলাম। ভাবলাম ছেলেটিকে এক নজর দেখে যাই। কিন্তু আপনি কাঁদছেন কেন ভাবি? ছেলের কথা ভেবে?
প্লিজ কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। এবার চলেন শান্তকে একটু দেখে আসি। শান্তকে তো এখন দেখা যাবে না ভাবি। কি বলছেন ভাবি? কেন দেখা যাবে না? আপ ঘুমাচ্ছে নাকি? না ভাবি, ঘুমাচ্ছে না, কিন্তু সে খুবই পাগলামি করছে। আমি গিয়েছিলাম তার রুমে, সে আমার দিকে তেড়ে এসেছিল। কি বলছেন ভাবি? শিমুল অবশ্য আমাকে বলেছিল, তবে বিষয়টা যে এত জটিল তা তো বুঝিনি। আচ্ছা ভাবি, আমি তাহলে আসি, অনেক বেলা হয়েছে, স্কুলেও আবার যেতে হবে, সব কিছু রেডি করতে হবে। কি বলছেন ভাবি, চলে যাবেন মানে? আসুন না, সামান্য চা নাস্তা করে যান। না 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 ভাবি, এমনিতেই আপনার মন ভালো নেই, তার উপর আবার এই বাড়তি ঝামেলায় আপনাকে জড়াতে চাচ্ছি না। আজ আসি, অন্যদিন হয় এসে চা নাস্তা খাওয়া যাবে। এই বলে শিমুলের মা বাড়ি থেকে চলে গেলেন তাড়াতাড়ি করে। বাড়িতে গিয়ে শিমুলকে বললেন, আজ স্কুলে যাওয়ার প্রয়োজন নেই, তুই বরং শান্তদের বাড়িতেই যা, তাদের হয়তো কোনো দরকারে লাগতে পারে তোকে। শিমুলের মায়ের কথায় সায় দিয়ে নাস্তা করে শান্তদের বাড়িতেই চলে আসে। এইদিকে ঘড়িতে তখন সকাল 8:30। শিমুল শান্তদের বাড়িতে এসে দেখে শান্তর মা শান্তর রুমের বাইরে একটি চেয়ারে বসে নীরবে কি যেন ভাবছেন। ঘড়িতে তখন সকাল 8:30। শিমুল শান্তর মায়ের পাশে গিয়ে সালাম দিয়ে বলল, খালা, শান্ত এখন কেমন আছে? শান্তর মা কান্না মিশ্রিত সুরে বললেন, বেশি ভালো নেই রে বাবা। শিমুল শান্তর মাকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করবেন না খালা, জিন সাধক হুজুর আজকে সন্ধ্যায় এলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। কথায় কথায় শান্তর মায়ের হঠাৎ মনে পড়ল, আজকে তো শান্তর টেস্টের রিপোর্ট আনার কথা। এরপর শান্তর মা শিমুলের হাতে কিছু টাকা দিয়ে শান্তর টেস্টের রিপোর্টটা ডায়াগনস্টিক সেন্টার থেকে নিয়ে ডক্টরকে দেখানোর কথা বললেন। শান্তর মায়ের কথা মতো শিমুল শহরে গিয়ে শান্তর সেই টেস্টের রিপোর্ট নিয়ে ডক্টরকে দেখায়। ডক্টর রিপোর্ট ভালো করে চেক করে বললেন, এই রিপোর্ট তো সবকিছুই স্বাভাবিক। শিমুল বলল, তাহলে শান্তর হাতে ওই রেখাটা কিসের? ডক্টরও চিন্তিত হয়ে বললেন, আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা তুমি এক কাজ করো, আমি আরও 2টা টেস্ট দিচ্ছি রগের, সেগুলো করিয়ে নেবে কেমন? যদি কিছু ধরা পড়ে। ডক্টর কলম নিয়ে টেস্ট লিখলেন। শিমুল মনে মনে হাসছে আর বলছে, আপনি যতই টেস্ট দেন আর যাই দেন না কেন, শান্তর রোগ আপনাদের মেডিকেল সায়েন্সের বোধগম্য নয়। ডক্টর টেস্ট লিখে শিমুলের হাতে দিলে শিমুল সেটা নিয়ে বাড়ি চলে আসে। শান্তর মা শিমুলকে দেখে জিজ্ঞেস করলেন, ডক্টর কি বলল? শিমুল বলল, ডক্টর শান্তর রিপোর্ট দেখে বলেছে রিপোর্ট নর্মাল, কোনো সমস্যা নেই, এবং আরও দুইটা টেস্ট লিখে দিয়েছেন। শান্তর মা বললেন, টেস্ট কিভাবে করাবো, শান্তর যা অবস্থা। শিমুল শান্তর মায়ের কথার জবাবে বলল, আরে খালা রাখেন তো, ডক্টর যদি 100 টেস্টও করায় না, তাও এই রোগের মূল খুঁজেই পাবেন ওনারা, কারণ শিমুলের রোগ মেডিকেল সায়েন্সের বাইরে। এই রোগের জন্য জিন সাধক হুজুরেরই দরকার। অতঃপর শিমুলের কথায় শান্তর মা বললেন, তা অবশ্য ঠিক বলেছিস তুই, দেখি আজ হুজুর আসার পর কি হয়। সারাদিন শান্ত একা একটি ঘরের মধ্যে বন্দি থাকে। শান্তর মা একবার দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখছিলেন শান্ত ঘুমিয়ে আছে, আর সেই সুযোগে একটি প্লেটে কিছু ভাত আর পানি তার বেডের পাশে টেবিলে ঢেকে রেখে এসেছেন। ঘড়িতে বিকেল 4টা। ছেলের চিন্তায় শান্তর মা সারাদিন কিছুই খায়নি। অপেক্ষা মাগরিবের, অপেক্ষা জিন সাধক হুজুরের। দীর্ঘ অপেক্ষার পর মাগরিবের পূর্ব মুহূর্তে জিন সাধক হুজুর এসে হাজির হলেন শান্তদের বাড়ি। জিন সাধক আসার কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হলো। অজু করে তিনি মসজিদের দিকে রওনা হলেন। মাগরিবের নামাজ আদায় করে তিনি আবারও শান্তদের বাড়িতে এসে হাজির হলেন। এরপর তিনি রুমে বসে বাতি নিভিয়ে জিন আইদারুসকে ডাকলেন। জিন আইদারুস পরী রুকায়াকে নিয়েই হাজির হলো। আইদারুস এসেই সালাম দিয়ে বলল, জনাব, রুকায়াকে নিয়ে এসেছি, আপনি কথা বলেন। জিন আইদারুস আসার পরপরেই পুরো ঘর একটা মিষ্টি সুগন্ধে ভরে উঠেছে। শান্তর মায়ের কাছে ঘ্রাণটি পরিচিত মনে হলো। হঠাৎ তার মনে পড়ল, এই ঘ্রাণ তো তিনি সেদিন সকালেও পেয়েছিলেন। তিনি বুঝতে পারলেন পরীদের সাথেই তাহলে এই ঘ্রাণ থাকে। জিন সাধক হুজুর রুকায়াকে সব কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় অদৃশ্য থেকে রুকায়া বলল, জনাব আইদারুস আমাকে সব বলেছে, তবে আমি একবার শান্তকে দেখতে চাই। সে কোন ঘরে আছে? শান্তর মা জবাব দিলেন, শান্ত সামনের ডান পাশের রুমে থাকে। সে আজ একটু বেশি পাগলামো করছে, তাই দরজা বন্ধ করে রেখেছে।
শান্তর মায়ের কথায় রোকাইয়া জবাব দিল, আপনারা গিয়ে দরজা খুলেন, আমি আসছি। আমি থাকলে শান্ত পাগলামো করবে না, কারণ হুরায়রা আমাকে দেখলেই পালিয়ে যাবে। রোকেয়ার কথায় শান্তর মা গিয়ে শান্তর রুমের দরজা খুলে দিলেন। দরজা খোলার পর জিন সাধক হুজুর শান্তর মা রুমে প্রবেশ করলেন। সেই সাথে অদৃশ্য থাকা অবস্থায় আইদারুস আর রোকেয়াও রুমে প্রবেশ করল। শান্ত দাঁড়িয়ে হুজুরকে সালাম দিল। এরপর হুজুর তাকে বসতে বলে তিনি তার পাশে গিয়ে বসলেন। রোকাইয়াকে দেখার সাথে সাথে হুরায়রা জানালা দিয়ে পালিয়েছে। এটা কেউ না দেখলেও আইদারুস আর রোকাইয়া ঠিকই দেখেছে। আইদারুস রোকাইয়ার কাছে গিয়ে বলল, কিরে, মানুষের কাছে শুনেছিলাম অভাব যখন ঘরে ঢোকে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়, কিন্তু আজ দেখলাম রোকাইয়া যখন ঘরে ঢোকে হুরায়রা জানালা দিয়ে পালায়। এই কথা বলে জিন আইদারুস হাসতে লাগলো। রোকাইয়া আইদারুসকে বলল, এটা এখন ফাজলামোর সময় না। শান্তর মা ছেলের হাতের দিকে তাকাচ্ছেন। নীল বর্ণের রেখাটি হাতের কোনোই বরাবর কাছাকাছি চলে এসেছে। আর মাত্র 5-6 ইঞ্চি উপরে উঠলেই সেটা কোনোই অতিক্রম করবে। রোকাইয়া ভালো করে শান্তর হাত দেখল, সেই সাথে গোলাপটাকেও ভালো করে দেখল। এই গোলাপটার নাম হচ্ছে জীবান। রোকাইয়া বুঝতে বাকি রইল না যে হুরায়রা এই ছেলেটার সাথে কি করতে চাইছে। কিছুক্ষণ পর জিন সাধক হুজুর শান্তর রুম থেকে বেরিয়ে এলেন। সেই সাথে জিন আইদারুস আর রোকাইয়াও চলে এলো। যথারীতি তারা আবারও অন্ধকার রুমে চলে গেলেন। রোকাইয়া হুজুরকে বলল, হুরায়রা শান্তকে যেই গোলাপ ফুলটি দিয়েছে সেই ফুলের নাম হচ্ছে জাবান। অত্যন্ত সুদর্শন আর সুঘ্রাণযুক্ত, সেই সাথে এটি খুবই ভয়ানক। এই ফুলের বিষ যে কোনো মানুষকে জিনে পরিণত করতে পারে। আর শান্তর হাত দেখে যেটা বুঝলাম, তার হাতের শিরা বেয়ে এই ফুলের বিষ উঠেছে। রোকাইয়ার কথা শেষ হওয়ার আগেই হুজুর জিজ্ঞেস করলেন, তাহলে এই বিষ কিভাবে নামানো যাবে? রোকাইয়া বলল, হুরায়রার দেওয়া গোলাপের মতো আরেকটি গোলাপ আছে আমাদের পরিলোকে, যেই গোলাপের নাম হচ্ছে লিবান। এই গোলাপের কাঁটা শান্তর হাতের নীল বর্ণের শেষ প্রান্তে গেঁথে দিলে জীবান গোলাপের বিষ নামতে শুরু করবে। তবে শান্তর হাতের নীল বর্ণ যদি কোনোই অতিক্রম করে ফেলে তবে এই বিষ আর কোনোভাবেই নামানো যাবে না। এই কথা শুনে হুজুর বললেন, শান্তর হাতের নীল বর্ণ তো কোনোইয়ের একদম কাছাকাছি চলে গিয়েছে, আর কয়েক ঘন্টা পর হলেই তো সেটা কোনোই অতিক্রম করবে। এত কম সময়ের ভিতর কি করে ওই গোলাপ সংগ্রহ করা সম্ভব? রোকাইয়া উত্তর দিল, চিন্তা করবেন না, আমাদের পরিদের জামার বিশেষ ধরনের সুতা দিয়ে বেঁধে দিলে এই বিষ আর উপরে উঠতে পারবে না। আমি আমার জামার সুতো দিয়ে তার হাতের এই নীল বর্ণের উপরটা বেঁধে দিচ্ছি। আপনারা কেউ কিন্তু ভুলেও তাকে স্পর্শ করবেন না। মানুষের স্পর্শ পেলে ওই সুতা আপনা আপনি খুলে যাবে। আর হ্যাঁ, হুরায়রা যাতে তার আশেপাশেও ঘেঁষতে না পারে সে ব্যবস্থা করতে হবে। আমি এখনই গিয়ে তার হাতে সুতাটা বেঁধে আসছি। এরপর হুজুর গিয়ে একটি তাবিজ দিয়ে একটি ব্লক তৈরি করে দিবেন, যাতে হুরায়রা শান্তর কাছাকাছিও যেতে না পারে। এই বলে রোকাইয়া শান্তর রুমে গিয়ে শান্তর হাতে তার জামার সুতো বেঁধে দিয়ে আসলো। সুতা বেঁধে দেওয়ার পর সে আইদারুসকে ডেকে বলল, হুজুরকে বলো এইখানে এসে শান্তর চারদিকে বলয় তৈরি করে দিতে। রোকাইয়ার কথা মতো হুজুর শান্তর রুমে গিয়ে তার পালঙের চারো কোণে 4টি তাবিজ রেখে দিলেন। এরপর রোকাইয়া তাদের কাছ থেকে বিদায় নিয়ে পরলোকের উদ্দেশ্যে রওনা হলো। অতঃপর জিন সাধক হুজুরের কথায় রুমের বাতি জ্বালানো হলো। শান্তর মা কিছুটা নিশ্চিত, তার মানে এবার আশার আলো দেখা দিয়েছে। রান্নাঘরে গিয়ে হুজুরের জন্য পাঁপড় ভেজে নিয়ে আসলেন। হুজুরের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, হুজুর একটু খেয়ে দেখেন, ভালো লাগবে। কুড়মুড় শব্দে হুজুর পাঁপড় খেতে শুরু করলেন। শিমুল হুজুরের সাথে পাঁপড় খাওয়ায় শরিক হলো। সবার মুখে একটি স্বস্তির হাসি। রোকাইয়া পরিলোকে গিয়ে চারদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো লিবান গোলাপ ফুল। এদিক ওদিক খুঁজতে খুঁজতে অবশেষে পরিলোকের রানী মাকসুরার এক বাগানে ফুলটি দেখতে পেল সে। ফুলটি দেখার সাথে সাথেই রোকাইয়া কোনো কিছু না ভেবেই তাড়াতাড়ি করে নেমে রানীর বাগান থেকে ফুলটি ছিঁড়ে যেই না উঠতে যাবে অমনি পিছন থেকে কেউ তাকে বলল, দাঁড়াও। রোকাইয়া পিছন ফিরে তাকালো। রানী মাকসুরা রাগান্বিত চেহারায় তার দিকে তাকাচ্ছেন। রোকাইয়া তখনই নিচে নেমে এসে মাথা নিচু করে সালাম দিয়ে বলল, জি রানী সাহেবা। রানী মাকসুরা কঠিন সুরে বললেন, তুমি জানো না আমার এই বাগানের গাছ থেকে ফুল ছিঁড়া নিষেধ? তাও কেন ছিঁড়েছ? রোকাইয়া নিচের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দিল, না মানে রানী সাহেবা,
লিবান গোলাপ কোথাও পাচ্ছিলাম না, তাই আপনার বাগান থেকে বাধ্য হয়ে নিতে হলো। রানী মাকসুরা জিজ্ঞেস করলেন, লিবান গোলাপের কি এমন প্রয়োজন ছিল তোমার? না মানে রানী সাহেবা, পৃথিবীতে এক মানুষের হাতে জীবান ফুলের কাঁটা বিঁধেছে, আর আপনি জানেন ওই ফুলের কাঁটা মানুষের জন্য কত বিপজ্জনক। জীবান ফুল তো আমাদের পরিলোকের ফুল, তাই না? এই ফুল পৃথিবীতে পৌঁছালো কেমন করে? তখন রুকাইয়া এর জবাব কি করে দিবে বুঝতে পারছে না। সত্যিটা কি বলে দিবে? রুকাইয়াকে চুপ থাকতে দেখে রানী তাকে ধমকের সুরে বললেন, চুপ করে আছো কেন? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। রানীর ধমক খেয়ে রুকাইয়া বলল, রানী সাহেবা, হুরায়রা পৃথিবীতে এক ছেলেকে পছন্দ করে, সে তাকে পরিলোকে আনার জন্য এই কাজ করেছে। রানী মাকসুরা রুকাইয়ার কথা শুনে বললেন, এটা আর এমন কি? কত মানুষই তো পরিলোকে পরিদের গোলাম হয়ে আছে। রানীর কথার জবাবে রুকাইয়া বলল, দেখেন রানী সাহেবা, আপনি যে কথা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি এটা বলেন আমরা যে কাজটা করছি সেটা কি আদৌ ঠিক? তাছাড়া পৃথিবীর ওই ছেলেটা হচ্ছে তার বাবা মায়ের একমাত্র সন্তান। তাকে তার বাবা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে এলে ওই মায়ের অভিশাপে আমাদের ভয়াবহ পরিণতি হবে। রুকাইয়ের কথায় রানী মাকসুরা হেসে বললেন, বাহ, কি দারুণ তোমার চিন্তা শক্তি। তোমাকে আমি পরীক্ষা করছিলাম, তোমার কাজে আমি খুবই খুশি। আর আমি সবার সামনে এটাও ঘোষণা করে দিব যে আমার পরে এই পরিলোকের রানী তুমিই হবে। রানী মাকসুরার কথায় পরি রুকাইয়া হেসে রানীকে গিয়ে জড়িয়ে ধরে খুশিতে কেঁদে দিলেন। রানী তার চোখের জল মুছে দিয়ে বললেন, পাগলি মেয়ে, খুশির খবরে কেউ কাঁদে? তুমি তাড়াতাড়ি যাও, পৃথিবীর ওই ছেলেকে গিয়ে সুস্থ করে তোলো। রুকাইয়া রানীর কাছ থেকে বিদায় নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হলো। এদিকে শান্তর মা জিন সাধক হুজুর আর শিমুল রুকাইয়ার অপেক্ষায়। ঘড়িতে রাত 11টা বাজে। রোকাইয়া যাওয়ার প্রায় 3.5 ঘন্টা হয়ে গিয়েছে। রোকাইয়ার এত দেরি দেখে সবাই চিন্তিত, সে কি আদৌ ফুল নিয়ে পৌঁছেছে? শিমুলের মা একবার এসেছিলেন, অনেকক্ষণ এখানেও ছিলেন। বেশি রাত হয়ে যাচ্ছে দেখে আবার চলে গিয়েছেন। হঠাৎ পুরো ঘরটা মিষ্টি সুগন্ধে ভরে উঠল। মিষ্টি ঘ্রাণে সবাই বুঝতে পারলেন রোকাইয়া এসেছে। হুজুর বললেন, আপনারা ঘরের বাতিটা নিভিয়ে দেন। হুজুরের কথা মতো ঘরের বাতি নিভিয়ে দেওয়া হলো। রোকাইয়া এসেই প্রথমে সালাম দিল। হুজুর সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কি ওই ফুলটি পেয়েছেন? রোকাইয়া অদৃশ্য থেকেই জবাব দিল, জি হুজুর, পেয়েছি। আমি আপনার সামনে ফুলটি রেখেছি, আপনারা ঘরের বাতি জ্বালিয়ে ফুলটি নিতে পারেন। আর হ্যাঁ, ফুলের কাঁটা অবশ্যই শান্তর মা ছেলের হাতে গাঁথবেন, অন্য কেউ কিন্তু গাঁথলে এটা কাজ করবে না। আমি বাহিরে যাচ্ছি, আপনারা বাতি জ্বালান। কাজ হয়ে গেলে এই রুমে এসে আবারও বাতি নিভিয়ে দিব। এরপরে কি কাজ করতে হবে সেটা আমিই বলে দিব। রোকাইয়ার কথা মতো রুমের বাতি জ্বালিয়ে তারা দেখতে পেলেন সত্যি সত্যি সোনালী বর্ণের অদ্ভুত রকমের এক গোলাপ পালঙের ওপর রাখা আছে। দেখে মনে হচ্ছে যেন এটা সত্যিকারের সোনা। শান্তর মা গোলাপটি হাতে নিয়ে শান্তর রুমে গেলেন। শান্ত তখন ঘুমিয়ে আছে। ধীরে ধীরে ছেলের পাশে গিয়ে তার হাতের নীল বর্ণের শেষ প্রান্তে গোলাপের কাঁটা গেঁথে দিলেন। কাঁটাটি হাতে গাঁথার সাথে সাথেই সেটা মিলিয়ে গেল। এর কিছুক্ষণ পরেই শান্তর হাতের নীল বর্ণের দাগটি নিচের দিকে নামতে শুরু করলো। এটা দেখে সবাই অনেক খুশি। হুজুর বললেন, চিন্তার আর কোনো কারণ নেই, আপনার ছেলে আবারও আগের মতো সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। এরপর সবাই রোকাইয়ার কথা মতো আগের রুমে গিয়ে বাতি নিভিয়ে দিল। রোকাইয়া এসে সবাইকে বলল, আপনারা আর কোনো চিন্তা করবেন না, শান্তর আর কিছুই হবে না। রাতের মধ্যেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। আর হুরায়রা যেন তার কাছে ঘেঁষতে না পারে সেজন্য আমি তো আছি, আর হুজুরও আছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা রইল। হুজুর বললেন, আপনি কেন কৃতজ্ঞতা জানাচ্ছেন? কৃতজ্ঞতা তো জানাবো আমরা। আপনি সাহায্য না করলে শান্তকে হয়তো বাঁচাতেই পারতাম না। রোকাইয়া বলল, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তিনি যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারবে না, আর তিনি যাকে মারবেন তাকে কেউ বাঁচাতে পারবে না। আমি আজকের মতো বিদায় নিলাম, সবাই আমার জন্য দোয়া করবেন। এই বলে রোকাইয়া সেখান থেকে বিদায় নিল। রোকাইয়া চলে যাওয়ার পর হুজুরও বিদায় নিতে চেয়েছিলেন, কিন্তু শান্তর মা হুজুরকে আসতেই দেননি। সেই রাতে শিমুল আর হুজুর শান্তদের বাসায় থেকে গেল। শিমুল রাতে হুজুরের পাশেই ঘুমালো। ঘড়িতে রাত 1টা। হঠাৎ ঘুম ভাঙল শান্তর। পুরো শরীর ঝরঝরে মনে হচ্ছে, হাতে ব্যথাও নেই। নীল বর্ণের দাগটি যেন কোথাও মিলিয়ে গিয়েছে। হঠাৎ শুনতে পেল জানালার বাইরে থেকে কেউ বলছে,
আমাকে ক্ষমা করে দিও শান্ত। আমি তোমাকে ভালোবেসে পেতে চেয়েছিলাম। তোমাকে পাওয়ার জন্য আমি যে পথ বেছে নিয়েছিলাম সেটা হয়তো সঠিক ছিল না। ভালো থেকো তুমি। তবে তুমি আমার হবে, হয়তো আজ, না হয় কাল। এই বলে হুরায়রা বিদায় নিল। শান্ত কথাগুলো মন দিয়ে শুনল। কিছু বলতে গিয়েও সে বলতে পারল না। কী বা বলবে? বলার মতো কোনো ভাষা সে খুঁজে পাচ্ছে না। ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে। আবারও শুয়ে পড়ল বিছানায়। হারিয়ে গেল আরামের ঘুমে। জিনসাধক হুজুর আর শিমুল শান্তদের ঘরে একই বিছানায় শুয়ে আছেন। শিমুল নিশ্চিন্তে ঘুমালেও হুজুরের ঘুম লাগছে না। শান্ত কি কালকে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, নাকি রাতের মধ্যে ওই পরি অন্য কোনো ছলনায় আশ্রয় নেবে? এই সব বিষয় নিয়ে তিনি ভাবতে ভাবতে মসজিদের মিনার হতে ফজরের আজানের সুর ভেসে আসলো তার কানে। অতঃপর শিমুলকে ডেকে তুলে তাকে নিয়ে হুজুর ফজরের নামাজে গেলেন। নামাজ থেকে আসার পথে দেখলেন শান্তর মাও উঠে পড়েছেন। একা মানুষ, তারপরেও হুজুরের জন্য অনেক রকম নাস্তা তৈরি করেছেন। হুজুর এত সব নাস্তা দেখে বললেন, আপনি একা মানুষ, এত কষ্ট করে কেন এগুলো তৈরি করেছেন? শান্তর মা কাতর সুরে বললেন, হুজুর, আপনি আমার ছেলের জন্য যা করেছেন তার তুলনায় এইসব নাস্তা তো কিছুই না। শিমুলকে সাথে নিয়ে হুজুর নাস্তা শেষ করলেন। এরপর ধীরে ধীরে শান্তর ঘরের দিকে গেলেন। শান্ত ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছে। ছেলেকে রোগমুক্ত দেখে শান্তর মা অনেক খুশি হলেন। তারপর শান্তকে কিছু নাস্তা দিয়ে বললেন খাওয়ার জন্য। হুজুর তাদের কাছ থেকে বিদায় নিলেন। যাওয়ার সময় শান্তর মা হুজুরের হাতে 30,000 টাকা দিয়ে বললেন, হুজুর, ইচ্ছে ছিল আপনাকে আরো বেশি দেই, কিন্তু এই মুহূর্তে ঘরে এতটুকুই ছিল। আপনার বিকাশ নাম্বারটা দিয়ে যাবেন, আমি আরো 20,000 টাকা পাঠিয়ে দেব। হুজুর অবাক হয়ে বললেন, আমাকে এত টাকা কেন দিচ্ছেন? টাকা 2-3 হাজার দিলেও তো অনেক বেশি। শান্তর মা বললেন, কি বলছেন হুজুর? ছেলেকে প্রথম দিন ডক্টরের কাছে নিয়ে গিয়ে ডক্টরের ফি, টেস্ট সব মিলিয়ে 8,000 টাকা খরচ হয়েছে। যদি এখনও তাকে ডাক্তারের চিকিৎসা করাতাম হয়তো ছেলে আমার ভালোই হতো না, কিন্তু 50,000 টাকা তো খরচ হয়েই যেত। ডক্টরকে যদি এত টাকা দিতে পারি, আপনাকে কেন দিব না? আপনি মানা করবেন না। শান্তর মায়ের পীড়াপিড়িতে তিনি টাকা নিতে বাধ্য হলেন, তবে বিকাশ নাম্বার কিছুতেই দেননি। ওনার ভাষ্যমতে এই টাকাই তিনি বেশি নিচ্ছেন। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে হুজুর নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। শান্ত স্কুলের জন্য তৈরি হতে লাগলো। মা বললেন, আজ বাদ দে বাবা, কাল থেকে না হয় স্কুলে যাবি। তার উপর আবার অনেক দখল গিয়েছে তোর উপর থেকে। মায়ের কথায় শান্ত আজ স্কুলে গেল না। কিছুক্ষণ পরেই শান্তর বাবা ফোন করলেন। ছেলের অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। শান্তর মা সব ঘটনা খুলে বললেন। সব শুনে শান্তর বাবা বুঝতে পারলেন এই জিন সাধক হুজুর আসলে অন্য সব জিন সাধকের মতো ভণ্ড নন। উনি সত্যিকার অর্থেই একজন সৎ, নিষ্ঠাবান, পরোপকারী জিন সাধক। শান্তর বাবা নিজের ভুল বুঝতে পারলেন। এরপর শান্তর মাকে বললেন তিনি এই মাসেই দেশে ফিরে আসবেন। আসার পর হুজুরের সাথে দেখা করবেন। এদিকে বিকেলে আবার পাড়ার মাঠ জমে উঠল। এই দুদিন শান্ত আর শিমুল মাঠে খেলতেই যায়নি, তাই মাঠের অন্যরা তাদের অনেক মিস করছে। আজ তারা মাঠে যাওয়ায় সবাই খুব খুশি। সারা বিকেল খেলাধুলা করে দুজনেই একসাথে বাড়ি ফিরে এলো। ছেলেকে এমন হাসি খুশি দেখে শান্তর মাও বেজায় খুশি। পরদিন থেকে শান্ত যথারীতি স্কুলে যেতে শুরু করলো। ইদানিং শান্তর মধ্যে একটা ভালো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সে আগের চেয়ে পড়ায় অনেক বেশি মনোযোগী। স্কুলের স্যাররাও এটা দেখে অবাক। যেই শান্ত পড়ালেখার কথা শুনলেই মাথা ব্যথা শুরু হয়ে যেত, সে কিনা ক্লাস 10-এর কঠিন কঠিন অঙ্ক নেমেষেই সমাধান করে দিচ্ছে। প্রতিদিন স্কুলে যাওয়া, বিকেল হলে মাঠ, আর সন্ধ্যা নামলে পড়ার টেবিলে, এভাবেই চলতে লাগলো প্রায় দিনগুলো। প্রায় 2 মাস পর শান্তর বাবা দেশে ফিরে এলেন। গত মাসে আসার কথা থাকলেও নানা জটিলতায় আসতে পারেননি। আসার পথে বিদেশ থেকে অনেক মূল্যবান আতর, কয়েকটি দামি পাঞ্জাবির পিস নিয়ে আসলেন জিন সাধক হুজুরের জন্য। দেশে আসার পরের দিনই জিন সাধক হুজুরকে ফোন দিয়ে নিজের পরিচয় দিয়ে বাড়িতে আসার জন্য বললেন। শান্তর বাবার ফোন পেয়ে জিন সাধক হুজুর জোহরের নামাজ শান্তদের বাড়ির পাশের মসজিদে এসে পড়ে নিলেন। শান্তদের বাড়িতে মসজিদের ইমাম সাহেবও দাওয়াত ছিল এখানে। জোহরের নামাজের পর ইমাম সাহেব আর জিন সাধক হুজুর শান্তদের বাড়িতে এলেন। তারপর শান্তর বাবার সাথে সালাম বিনিময় করে মুসাফা করলেন। শান্তর বাবা এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন হুজুরের দিকে। একদম সাদাসিধে পোশাক, নেই কোনো ঝাঁকজমকতা। গলায় ঝুলছে একটি গামছা, হাতে পুরনো একটি লাঠি, মুখভর্তি সাদা দাড়ি, কিন্তু পুরো চেহারা জুড়ে আলাদা এক মাধুর্যতা।
শান্তর বাবা ইমাম সাহেব আর হুজুরকে নিয়ে ঘরের ভিতরে গেলেন। শান্তর মা অনেক রকম রান্না করেছেন। হুজুর তো এত সব রান্না দেখে অবাক, সেই সাথে কিছুটা রাগও করেছেন, কারণ তিনি অপচয় একদমই পছন্দ করেন না। পরে পরিস্থিতি বুঝে নিজের রাগটাকে সামলে নিয়ে খাবার খেতে শুরু করলেন। খাবার দাবার শেষ করার পর শান্তর বাবা মসজিদের ইমাম সাহেবকে একটি পাঞ্জাবির কাপড় গিফট দিলেন। মসজিদের ইমাম সাহেব এটা পেয়ে অনেক খুশি হলেন। তারপর তাদের কাছ থেকে বিদায় নিলেন। ইমাম সাহেব বিদায় নেয়ার পর শান্তর বাবা দীর্ঘক্ষণ জিন সাধক হুজুরের সাথে কথা বললেন। কথায় কথায় জানতে পারলেন তিনি আসলে সাধনা করে জিন আয়দারুসকে বশে আনেননি। কোন এক ঘটনাক্রমে তিনি জিন আয়দারুসকে এক বিপদ থেকে রক্ষা করেছিলেন, আর সেই থেকে জিন আয়দারুস ওনার সঙ্গেই থাকে, ওনার ডাকে সাড়া দেয়। আর যাওয়ার সময় তিনি হুজুরকে 2টি পাঞ্জাবির কাপড় আর একটি দামি আতর গিফট করলেন। খামের ভিতর দিয়ে দিলেন আরও 50,000 টাকা। ইমাম সাহেব পাঞ্জাবি আর আতর গ্রহণ করে খামের ভিতরে কি আছে সেটা জানতে চাইলেন। শান্তর বাবা একটু ইতস্ত করে বললেন, না মানে সেদিন তো আপনাকে কিছু দিতে পারেনি, তাই এখানে কিছু টাকা দিলাম, এটা আমার পক্ষ থেকে উপহার আপনার জন্য। আল্লাহ, যেই উপহার দিয়েছেন তাতেই আমি খুশি। দয়া করে আপনি এই টাকাগুলো রাখুন। মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই টাকাই দায়ী। আপনি এই টাকা দিয়ে কিছু গরিব এতিম অসহায়দেরকে খাবার দাবারের ব্যবস্থা করবেন। মনে করবেন আমার পাওয়া হয়ে গিয়েছে। এই বলে হুজুর টাকার খাম শান্তর বাবার হাতে দিয়ে বিদায় নিলেন। জিন সাধক হুজুর চলে যাওয়ার পথে শান্তর বাবা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন আর ভাবতে লাগলেন, উনি যদি চাইতেন টাকার পাহাড় বানাতে পারতেন, কিন্তু তিনি সাদাসিধে জীবনটাকেই বেছে নিয়েছেন। পৃথিবীতে আজও এত ধার্মিক লোক আছে, সত্যি ভাবতে অবাক লাগে। শান্তর সাথে পরীর এই ঘটনার প্রায় 3 বছর হয়ে গিয়েছে। এরই মধ্যে সবাই এই ঘটনা ভুলেও গিয়েছে। শান্ত এখন কলেজে পড়ে। এমনই একদিন কলেজ থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ করেই এক অতি সুন্দরী মানবীর সাথে তার ধাক্কা লাগলো। মেয়েটিকে দেখতেই শান্তর একেবারে হা হয়ে গেল। শান্ত কিছু বলার আগেই মেয়েটি বলল, সরি, আমি আসলে দেখতে পাইনি। এরপর শান্ত মেয়েটির হাত থেকে পড়ে যাওয়া সব বই তুলে দিল। মেয়েটি ভুল করেই একটি ডায়েরি শান্তর হাতে ফেলে দ্রুত চলে গেল। শান্তর হাতে যে ডায়েরিটা রয়ে গিয়েছে সে নিজেও এটা খেয়াল করেনি। আনমনেই হেঁটে চলে যাচ্ছিল সে। হঠাৎ করেই মনে পড়ল, আমার হাতে তো মেয়েটির ডায়েরি রয়ে গিয়েছে। কৌতূহলবশত ডায়েরিটি খুলে দেখল, সেই ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, ধাক্কা ভুল করে নয়, ইচ্ছে করেই দিয়েছি। আমার ফোন নাম্বার দিলাম, তোমার ফোনের অপেক্ষায় থাকবো। শান্ত পকেট থেকে মোবাইলটা বের করে নাম্বারটিতে কল করলো। ওপাশ থেকে মিষ্টি স্বরে একটি মেয়ে বলল, আমি জানতাম তুমি ফোন করবে, তোমাকে যে কল করতেই হতো। শান্ত অবাক হয়ে বলল, আমি তো কথাই বললাম না, তুমি কি করে বুঝলে তাহলে আমি কল করেছি? ওপাশ থেকে মিষ্টি সুরে মেয়েটি বলল, আমি যে তোমার নিঃশ্বাসের সাথে মিশে আছি, আমি হুরায়রা। শান্তর কাছে নামটি যেন পরিচিত মনে হলো। হঠাৎ মনে পড়ল তার সাথে যে ছলনা করেছিল সেই পরি হুরায়রা নতো আবার। সে তাকে জিজ্ঞেস করল, তুমি কি পরিলোকের হুরায়রা? মেয়েটি হাসতে হাসতে বলল, পরিলোকের হুরায়রা হতে যাব কেন? আমি মানবী হুরায়রা। দীর্ঘক্ষণ হুরায়রার সাথে শান্তর ফোনে কথা হলো। এভাবেই হুরায়রার সাথে শান্তর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরলোকের রানীকে অনেক কষ্টে বুঝিয়ে হুরায়রা পৃথিবীতে এসেছে। যতদিন শান্তর বাবা মা বেঁচে থাকবেন ততদিন শান্তর সাথে হুরায়রা মানবী রূপেই থাকবে। শান্তর বাবা মা মারা গেলে হুরায়রা শান্তকে নিয়ে পাড়ি জমাবে পরিলোকে। পরি হুরায়রার সাথে শান্ত প্রেম করছে, অথচ সে জানেই না যে সে পরীর সাথে প্রেম করছে। হুরায়রা সর্বক্ষণ শান্তর সাথে সাথেই থাকে। 2-1 বার শান্তর বাড়িতে গিয়ে শান্তর মায়ের সাথেও কথা বলেছে। আগামী মাসে শান্তর বাবা দেশে ফিরলে তাদের বিয়ের দিনক্ষণ ঠিক করা হবে। হুরায়রা খুব খুশি। ভালোবাসার মানুষটিকে সে কাছে পেয়েছে, জিতে গিয়েছে তার ভালোবাসা। এই ভালোবাসা অমর হয়ে থাকবে যুগ যুগান্তরে। হ্যালো লিসেনার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গত পর্বে আপনাদের যেই গল্পটি আপলোড করা হয়েছিল, খুবই পরিচিত একটি গল্প, জিনের সাথে সহবাস। ওই গল্পটি আপলোড করার পরে আপনারা অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন যে ভয়েস কেন পরিবর্তন করা হয়েছে, বা গল্পটা কেন শেষ করা হলো, বা পরবর্তী গল্প কখন দেয়া হবে, বা 6 নাম্বার সিজনটা কবে আসবে। এই সকল প্রশ্নের উত্তর আপনাদেরকে খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে। এবং আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, আমি হলাম নিয়াজ আফ্রিদি। আপনারা আমার ভয়েসের গল্প এখন পর্যন্ত অনেক শুনেছেন, কিন্তু দীর্ঘ 7 থেকে 8 দিন যাবৎ আমি অসুস্থতার কারণে আপনাদেরকে
আমার সেই আগের ভয়েসটা দিতে পারছি না। সো সবার কাছে দোয়া কামনা করছি, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের মনোরঞ্জন ঠিক রাখার জন্য, আপনাদেরকে হ্যাপি করার জন্য যেই ভয়েসটা দেওয়া প্রয়োজন আমি সেটা অবশ্যই দেব আপনাদের। এবং আপনারা যারা যারা কমেন্ট করেছেন, আপনাদের নাম, ঠিকানা এবং মূল্যবান যে কমেন্টগুলো করেছেন সেগুলো সবই ভয়েসের মাধ্যমে আপনাদেরকে শুনিয়ে দেওয়া হবে। কে কে কমেন্ট করেছেন সবার নামই বলা হবে। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আমাদের এই চ্যানেলটিতে শুধু যে রাহুর গল্প আপলোড করব এমন না। আপনাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে আমাদের একটি ভৌতিক চ্যানেল। এখানে আমরা ভৌতিক অনেক রকম গল্প আপলোড করব। সেখানে রাহুর গল্পটাও থাকবে এবং অন্যান্য গল্পগুলোও থাকবে। সুতরাং আপনারা যারা লিসেনার্স আছেন, আপনাদের যেই পছন্দের যে গল্পটা সেটা সপ্তাহে একটা অথবা দুটো আপলোড করা হবে। বাকি যে গল্পগুলো আপলোড করা হবে সেগুলোও শুনবেন। আশা করি সেগুলোও ভালো লাগবে। সো আর অবহেলা না করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন, লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের গল্পগুলো অন্যান্য জায়গাতেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। আল্লাহ হাফেজ।